সাথে যে ঘটনাটা ঘটা শুরু হয় সেটা 2017 সালে। ওনার বাড়ি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার হাওড়া গ্রামে। আর 2017 সালে উনি তখনও মাদ্রাসার পড়া শেষ করেননি, ওনার বয়স তখন 20-এর কাছাকাছি হবে। শীতকাল আসার আগ মুহূর্ত তখন। হুজুর মাদ্রাসা থেকে কয়েকদিনের জন্য ছুটিতে গ্রামে এসেছেন। তো হুজুর একটা বন্ধু ছিল, উনি মসজিদের মুয়াজ্জিন ছিলেন। হুজুরের বন্ধু তো হুজুরের গ্রামেরই লোক, এখন মসজিদের মুয়াজ্জিন হয়েছে উনি। হুজুর তো তখন আসলে লেখাপড়া শেষ করে আসেন নাই। এখন বন্ধু অনুরোধ করেছে যে বন্ধু আমি তো একটু ছুটিতে যাব, তুমি একটু ফজরের আজানটা দিও, নামাজটা পড়াই দিও। তো কবির হুজুরও রাজি হয়ে যান। এমনিতে তো উনি ফজরের নামাজ পড়তে আসবেনই, না হয় একটু আগেই আসলাম, আজান দিলাম, নামাজটা পড়াইলাম, সমস্যা কি, আমার বন্ধুর উপকার হলো। তো হুজুর সকালে আসবেন এই চিন্তা করে তো ঘুমিয়ে পড়েছেন। তো ফজরের ওয়াক্ত যখন হয়েছে, আজান উনি দেবেন বলে প্রস্তুতি নিয়ে টর্চ লাইট হাতে নিয়ে বের হয়েছেন ঘর থেকে। তো ওনাদের বাড়ির পাশেই ছিল একটি পুকুর। পুকুরের অপর পাশে মূলত একটি বড় বাঁশঝাড় ছিল। অপর পাশ বললে ভুল হবে, আসলে পুকুরের দুই পাশেই বড় বড় বাঁশঝাড় ছিল, বেশ পুরনো বাঁশঝাড় ছিল। দিনের বেলাতেও এই বাঁশঝাড় দেখলে নাকি ভয় লাগতো, এমন ভুতুরে আর নীরব ছিল সেই বাঁশঝাড় গুলো। রাতের বেলা যে কি ধরনের ভয়ঙ্কর অন্ধকারাচ্ছন্ন হতে পারে তা তো চিন্তা করলেই গা ছমছম করে ওঠে। আর শীত শীত ভাব ছিল তখন ওই সময়টাতে। হুজুরের গায়ে চাদর ছিল। তো হুজুর ওই পুকুর পাড়ে আসছে অজু করতে। তো পাড়ে যখন নেমেছেন উনি, মানে ঘাটে নেমে অজু শুরু করবেন, হঠাৎ করে হুজুরের চোখ যায় হাতের বাম পাশের বাঁশঝাড়ের দিকে। উনি দেখতে পান পানির উপর দিয়ে একটা মহিলা অবয়ব, কালো বোরকা টাইপের কিছু একটা পরা আর কি, পানির উপর দিয়ে হেঁটে হেঁটে হাতের ডান পাশ থেকে বাম পাশে যাচ্ছে। হুজুর যখন অজু শুরু করেছিলেন তখন কিন্তু ওনার টর্চ লাইটটা জ্বালিয়েই ওনার পাশে রেখেছিলেন। উনি তো সাহসী মানুষ, উনি বুঝতে পেরেছিলেন এটা কোনো স্বাভাবিক জিনিস না। তারপরও যেই ভুলটা করে বসেন সেটা হচ্ছে অজু উনি থামিয়ে ওই টর্চ লাইটটা হাতে নিয়ে কি যাচ্ছে এইটা দেখার জন্য ওই দিকটাতে উনি টর্চ লাইট মেরেছেন। তবে ওনার টর্চ লাইট জ্বালানোর কারণে ওই জিনিসটার চলাচলে কোনো বিঘ্ন হয়েছে এটা ওনার কাছে মনে হলো না। উনি ওটার দিকে টর্চ লাইট ধরেছেন, দেখতে পেলেন যে এই অবস্থা, কালো বোরকা টাইপের কিছু একটা পরা, চুল লম্বা লম্বা, বোঝা যাচ্ছে নারী অবয়ব। ওই জিনিসটা পানির উপর দিয়ে হাঁটতে হাঁটতে এক পাশ থেকে আর এক পাশে চলে গিয়ে ওই যে বাঁশঝাড়, ওই পাশে যে বাঁশঝাড় রয়েছে ওইটার ভিতরে ঢুকে গেল। এরপরে আর কোনো কিছু না। তো এই জিনিসটা দেখার পর হুজুর যে খুব ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যাবেন বিষয়টা এরকম না। হুজুর অজু শেষ করেন, এরপর উনি মসজিদে চলে যান, আজান দিয়েছেন, নামাজ পড়ান। ওনার যে জ্বর টর আসছে এরকম কোনো কিছু না, একদম স্বাভাবিক সবকিছু। কেটে যায় কয়েকটা মাস। এরপর হুজুরের মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার পর একটা দীর্ঘ ছুটি পড়ে। এই ছুটিতে হুজুর আবার গ্রামের বাড়িতে আসেন। ছুটিটা একটু বড় ছিল। তো কবির হুজুরের আবার মাছ ধরার ভয়ঙ্কর নেশা ছিল। তো মাদ্রাসায় পড়ার কারণে তো আর রাতের বেলা বের হয়ে মাছ ধরা হতো না, বাড়িতে আসলে কিন্তু সুযোগ পেলেই এই কাজটি উনি করতেন। তো রাত বিরেতে মাছ ধরার নেশা কিন্তু খুব মারাত্মক। যার এই নেশা আছে সে বুঝতে পারে, এই নেশা যার আছে ঘুম কিন্তু চোখে আর আসে না। তো এমনই এক রাতে এশার নামাজ পড়ে কবির হুজুর মাছ ধরতে যাবেন বলে ঠিক করেছেন, মাছ ধরতে বেরও হবেন। তো বের হওয়ার সময় হুজুর ট্যাটা নিতে ভুল করেন নাই। তো ট্যাটাটা নিয়েছেন উনি ওনাদের এলাকার খালের দিকে, যে রাস্তাটা ছিল ওইদিকে যান। তারপরে মাছ ধরা শুরু করেন, কিন্তু তেমন কোনো মাছ উনি পাচ্ছিলেন না। তারপরে উনি আসেন ওই যে কয়েক মাস আগে যেই পুকুরে একটা মহিলা অবয়ব দেখেছিলেন, কিছুটা ভয় পেয়েছিলেন, ওখানে আসে। তো ওখানে আসার পর চিন্তা করেন যে এখানে মাছ ধরি। তো ওখানেও মাছ ধরার চেষ্টা করছেন। চেষ্টা করতে করতে একটা সময় ওই পুকুরের কিনার দিয়ে তো চেষ্টা করছেন, ওই করতে করতে যে বাঁশঝাড় যেখানে, ওই বাঁশঝাড় একদম নিচে চলে আসছেন। চারদিকে তো ভয়ঙ্কর অন্ধকার। তো উনি হাতের যে টর্চ লাইটটা ছিল ওটা দিয়েই উনি ট্যাটাটা কোনো একটা জায়গায় আঘাত করবেন ওরকম চেষ্টা করছিলেন। তো উনি ওই বাঁশের নিচে যখন চলে আসছেন, উনি টের পান নাই যে উনি হাঁটতে হাঁটতে ওই পুকুরের পাড় ঘেঁষে হাঁটতে হাঁটতে ওই বাঁশের নিচে চলে আসছেন। ওনার তো আসলে মাছ খুব একটা উঠছিল না।
হঠাৎ করে ওনার শরীরটা কেমন যেন ভারী হয়ে গেল। মনে হলো ওনার পা ফেলতে কষ্ট হচ্ছে, হাত তুলতে কষ্ট হচ্ছে, ছোট ছোট জিনিস ওনার কাছে অনেক ভারী মনে হচ্ছে, আর মাথাটা ঝিমঝিম করছে ওনার। উনি বুঝতে পারলেন এখন আর উনি মাছ ধরতে পারবেন না। উনি ওই সময় অবশ্য কোনো প্যারানরমাল কোনো আঁচ করতে পারেন নাই যে প্যারানরমাল কোনো বিষয়ের কারণে এরকমটা হচ্ছিল কিনা। উনি চিন্তা করছেন তোমার শরীর খারাপ লাগছে, তো ওই সময় উনি আর মাছ ধরেন না, বাসায় চলে আসেন। পরের দিন উনি ওনার বাড়ির সামনে বসেছিলেন, হঠাৎ করে মনে হলো যে হুজুরের গায়ে কেউ পানি ছিটা দিচ্ছে, কিন্তু শরীরে হাত দিয়ে দেখেন শরীরে কোনো পানি নাই, সবকিছু স্বাভাবিক। হুজুর চিন্তা করেন মনের ভুল, তো সেদিন তিনি চলে যান। পরের দিন সেম কাহিনী, হুজুরের বাড়ির সামনে বসে আছেন, আবারও কে যেন তার গায়ে পানি মারছে। এইভাবে টানা 3-4 দিন হুজুরের সাথে একই ঘটনা ঘটে। এরপর তিনি পঞ্চম দিন ওনার মায়ের সাথে ব্যাপারটি শেয়ার করেন। ওনার মা বললেন যে তুই কেন বলিস নিয়ে কথা আমাকে। পরের দিন হুজুর এবং হুজুরের মা দুইজনই সেম জায়গায় গিয়ে বসেছে। ওনার মা চিন্তা করছেন যে এটা কি তার মনের ভুল নাকি আসলেই কোনো ঘটনা। তো যখনই ওখানে বসেছে তখন ওনার মাও একই অনুভূতি লাভ করেন। ওনার মাও বুঝতে পারে ওনার শরীরে কেউ পানি মারছে, আর যে হুজুর তার শরীরে পানি মারছে। তখন ওনার মা বলেন যে দ্রুত বাসায় চলে যা, দেখি কি করা যায়। এইটা বলে দুজনই ওখান থেকে চলে আসেন। রাতের বেলা কবির হুজুরের বাবার সাথে যখন কবির হুজুরের মা এবং কবির হুজুর বিষয়টা শেয়ার করেন, ওনার বাবা এগুলো আসলে পাত্তা দেন না, বলে আরে এও কিছু না, মনের ভুল টুল হয়েছে আর কি, অন্য কোনো কিছু। এর কয়েকদিন পর একদিন সকালবেলা ওনার বাবা গোয়াল ঘর থেকে একটি গরু নিয়ে একটি গাছের নিচে বাঁধবেন। হঠাৎ করে ওনার বাবা বুঝতে পারেন কেউ তার গায়ে পানি ছিটা মারছে, কিন্তু গায়ে কোনো পানির অস্তিত্ব উনি দেখতে পাচ্ছেন না। অনবরত পানির ছিটা গায়ে এসে পড়ছে তো পড়ছেই। এরপর ওনার বাবা বুঝতে পারেন যে তার স্ত্রী এবং তার ছেলে অর্থাৎ কবির হুজুর এবং কবির হুজুরের মা তারা তো ভুল কিছু বলে নাই, এটা তাদের মনের ভুল না, তার তো ওই সময় গুরুত্ব দেওয়া উচিত ছিল। তখন উনি তাড়াতাড়ি বাসায় চলে আসেন এবং এসে বলেন যে তোমরা তো যা বলছিলে সবই ঠিক, আমিও তো এই জিনিসটা আজকে অনুভব করছি। তো এরপর থেকে কবির হুজুর সব সময় দোয়া দুরুদ পড়ে শরীর বন্ধ করে চলাচল করতেন। আগে তো মাঝে মাঝে করতেন, 5 ওয়াক্ত নামাজের পরে করতেন, কিন্তু যখনই ঘর থেকে বের হতেন সাথে সাথে আলাদাভাবে রুকিয়া করে শরীরটা বন্ধ করে নিতেন। এরপরে আল্লাহর রহমতে ওনার সাথে তেমন কোনো সমস্যা হচ্ছিল না। এরপর চলে আসি 2024 সালে। তো এই যেই গ্রামটা আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন সাব্বির ভাই, ওনার যে গ্রাম শ্রীমন্তপুর, এই শ্রীমন্তপুর গ্রামে হুজুর ইমাম হিসাবে আসছেন। হুজুর তখন বিয়ে করেছেন, 3 মাসের মতো হয়েছে উনি বিয়ে করেছেন। ওনার স্ত্রীকে নিয়ে এই গ্রামেরই একটি বাসায় ভাড়া নিয়েছেন। তো প্রথমে কিছু মাস ভালোই ছিল সবকিছু। কিছুদিন পর হুজুরের স্ত্রী হুজুরকে বলে যে এই বাসায় নাকি তার কেমন ভয় ভয় লাগে, মনে হচ্ছে জানালা যেটা আছে ওই দিকে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু আসলে ওখানে কেউ নাই, কিন্তু তার মনে হয় যে কেউ দাঁড়িয়ে আছে। আর সবসময় ঘরের মধ্যে মনে হচ্ছে একটা ছায়া দৌড়াদৌড়ি করে, এখান থেকে ওখানে যায়, ওখান থেকে ওখানে যায়, কখনো দৌড় দিয়ে এপাশ থেকে ওপাশে চলে যায়, কখনো হেঁটে হেঁটে যায়, এরকমটা মনে হয়। আবার ওয়াশরুমে গেলে মনে হয় ওয়াশরুমের ভিতরে কেউ দাঁড়িয়ে আছে। এটা একটা বিব্রতকর একটা অবস্থা। আর হুজুর আসলে সাহস দেওয়ার জন্য বলতেন ও কিছু না, আমি অনেক সময় বাইরে থাকি, তো তুমি একা একা থাকো, এটা হয়তো বা তোমার মনের ভুল হতে পারে, ও তেমন কিছু না। হুজুর কিন্তু বিষয়টা কিছুটা বুঝতে পেরেছিলেন, কিন্তু ওনার স্ত্রীকে তো ওইভাবে বললে ওনার স্ত্রী একা থাকে অনেক সময় ঘরের ভিতরে, ভয়টাই পেতে পারেন, এই জন্য কিন্তু উনি এই বিষয়টা ওইভাবে বলেন নাই। তবে হুজুর বলেছিলেন যে তুমি তো কোরআন শরীফের অনেক আয়াতই মুখস্থ করেছো, যখনই এরকম কিছু হবে তখন তুমি কোরআন শরীফের আয়াতগুলো পড়তে থাকবা, দেখবা যে আর কিছু নাই। তাই এভাবে বেশ কয়েকদিন কেটেও যায়। হুজুর যেই জায়গাটাতে বাসা ভাড়া নিয়েছিলেন ওই জায়গাটা নাকি সারাদিন অন্ধকারের মতো থাকে, ঘন গাছপালা আছে, তো দিনের বেলা একদম ঠান্ডা থাকে, সূর্যের আলো খুব একটা বেশি পড়ে না, আর রাতের বেলা তো কেমন ছমছমে পরিবেশ পরিস্থিতি হবে এটা তো লিসেনাররা বুঝতেই পারছেন। যাই হোক, এক রাত্রে হুজুর এশার নামাজে যাবেন বলে বের হয়েছেন, মাগরিবের নামাজ পড়ে বাসায় আসছেন, আবার এশার নামাজ পড়ানোর জন্য যাবেন। তো বাসা থেকে ওই মসজিদটা দূরত্ব খুব বেশি না, অল্প, তো কয়েক মিনিট হাঁটার পথ আর কি। তো কয়েক মিনিট হাঁটার পথের ভিতরে রাস্তার সামনে একটা দেয়াল পড়ে। তো হুজুরের হাতে থাকা যে লাইটটা ছিল ওই লাইটটা ধরে তো উনি যাচ্ছিলেন। তো ওনার কাছে মনে হলো একটা লম্বা অবয়ব ওই দেয়ালের ওখানে দাঁড়িয়ে আছে, আনুমানিক প্রায় 10 ফুট লম্বার মতো হবে, কালো আলখেল্লা টাইপের কিছু একটা পরা, আর তার হাতে একটা ছাতি। বড় ছাতির মাথাগুলো চোখা হয় না,
তো মনে হচ্ছে এই ছাতিটা সে তার মাথার উপরে ধরা না, এই ছাতিটার চোখা অংশ দিয়ে দেয়ালে কিছু একটা লেখার চেষ্টা করছে। হুজুর যখন দেখলেন যে এই অবয়বটার উচ্চতা প্রায় 10 ফুটের মতো, হুজুর তো বুঝতে পেরেছেন যে সর্বনাশ, এইখানে চলে আসছে, ঘটনা কি। হুজুর তো ভয়ে দোয়া দুরূদ পড়া শুরু করেছেন। হুজুর যখন দোয়া দুরূদ পড়া শুরু করেছেন তখন মনে হলো ওই যে দাঁড়িয়ে থাকা লোকটি বুঝতে পেরেছে যে কেউ তাকে দেখছে আর দোয়া দুরূদ পড়ছে। ওই লোকটা তখন হুজুরের দিকে না তাকিয়েই সামনের রাস্তা দিয়ে হেঁটে সোজা চলে যায়। হুজুর তো সাহসী মানুষ, তারপর ওই দিন উনি মারাত্মক ভয় পেয়েছিলেন। উনি যথারীতি এশার নামাজ পড়ানোর জন্য চলে যান কোনো সমস্যা ছাড়াই। এর কয়েকদিন পর রাতের বেলা হুজুরের স্ত্রী হুজুরকে বলেন যে দিন দিন এই বাসায় ভয়ের পরিমাণ এতই বেড়ে যাচ্ছে যে আগে তো দিনে 1-2 বার ভয় পেত, অন্য কোনো কিছুর অস্তিত্ব বুঝতো, এখন এমন একটা অবস্থা হয়েছে প্রতিটা সেকেন্ডে মনে হচ্ছে এই ভয়টা তাকে গ্রাস করে ফেলেছে। হুজুর যখন বাসায় থাকে তখনও মনে হয়, আগে তো হুজুর বাসায় থাকলে মনে হতো যে কিছু নাই, এখন হুজুর থাকলেও মনে হয়, না থাকলেও মনে হয়। এটা নিশ্চিত যে ওখানে তৃতীয় কেউ অবস্থান করছে। হুজুর সান্ত্বনা দেওয়ার জন্য বলেন তোমার মনের ভুল, এটা সেটা। ওই রাত্রে তো এগুলো বলছেন যে তোমার মনের ভুল, যেই রাত্রে হুজুরের স্ত্রী বারবার বলছিলেন যে এরকম মনে হচ্ছে। রাত তখন 1টা কি 2টা, কোনো কিছুর শব্দে হুজুরের ঘুম ভেঙে যায়। ওনার স্ত্রী তখনও ঘুমাচ্ছিল। হুজুর একটু নড়ে বসছেন যে আসলে শব্দটা কিসের, এটা বোঝার জন্য উনি চেষ্টা করেন। উনি বুঝতে পারলেন কোন একটা বৃদ্ধ লোক মনে হচ্ছে লাঠিতে ভর দিয়ে ঠক 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 করে হেঁটে আসছে এবং এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছে। আর শব্দটা উনি যেই ঘরটাতে থাকতেন ওই ঘরের ছাদ থেকে আসছিল। হুজুর তো অনেক ভয় পেয়ে যান, কারণ এত রাতে ছাদে তো কারো যাওয়ার কথা না। তার থেকেও বড় কথা, ওই বাড়িতে তেমন কোনো বৃদ্ধ লোকও নাই। হুজুর শরীর বন্ধ করে আবার শুয়ে পড়েন এবং ওনার স্ত্রীকেও ফু দিয়ে দেন, কিন্তু হুজুরের তো ঘুম আসছে না, ভয় পেয়েছেন মারাত্মক। এরপর উনি আবার শব্দ একটা শুনতে পান। এবার মনে হলো ছাদে কেউ নুপুর পরে নাচছে। শব্দটা আসলে কিন্তু বেশি জোরে হওয়ার কথা না। নুপুরের শব্দ কি খুব বেশি জোরে হয়? কিন্তু মনে হচ্ছে নুপুরের শব্দটা এত জোরে হচ্ছে যে ওনার কানের তালা ফেটে যাবে। আর শব্দটা জোরে থেকে আরো জোরে হচ্ছে, আরো জোরে হচ্ছে। এত শব্দে যার ঘুম খুব গভীর তারও ঘুম ভেঙে যাবে, কিন্তু ওনার স্ত্রী কিন্তু গভীর ঘুমে আচ্ছন্ন, তখন সেজন্য কিছু শুনতে পাচ্ছেন না। হুজুর কিন্তু তার স্ত্রীকে ডাক দেন নাই, সে তো ভয় পেয়ে যেতে পারে। হুজুর কোন রকমে ফজর আজানের জন্য অপেক্ষা করছেন, যেহেতু এখানে মুয়াজ্জিন সাহেব ছিলেন, আজান দিতেন, ওনার আজান দেওয়ার দায়িত্ব ছিল না। তো কোন রকমে ফজর আজানের জন্য অপেক্ষা করেন। ওই রাত্রে হুজুরের ঘুমই হয় নাই। ফজরের আজান দিতেই তিনি বাড়িওয়ালাকে ডাকেন। বাড়িওয়ালা তখন গভীর ঘুমে আচ্ছন্ন। বাড়িওয়ালাকে বলেন যে ভাই, আমি এই বাসায় এক মুহূর্ত থাকতে পারবো না, আমার অবস্থা ভালো না, আমার ওয়াইফের অবস্থা আরো ভালো না, আমি বাসার বাইরে গেলে নিশ্চিত আমার ওয়াইফ হার্ট ফেল করবে ভয়। তো মাসের মাঝে এমন কথা বললে কি হয়? 1 মাস আগে তো বলে রাখতে হবে। হুজুর এতটাই ভয় পেয়েছেন, তিনি বলেন দরকার হইলে উনি আরো 1 মাসের অ্যাডভান্স উনি দিয়ে দেবেন, তারপরেও এই বাড়িতে উনি একদিনও থাকতে পারেন না। তখন বাড়িওয়ালা বুঝতে পারেন যে আসলে এরা তো ভয় পেয়েছে, এখন এরপরও যদি জোর জবরদস্তি করে 1-2 দিন উনি রাখেন বা একটা দুর্ঘটনা ঘটে তাহলে তো আর একটা সমস্যা হবে। এই জন্য বাড়িওয়ালা বলেন যে ভাই, আপনার বাড়তি ভাড়া দেওয়া লাগবে না, আপনি যান, কোনো সমস্যা নেই, আপনার জন্য শুভকামনা রইল। তো হুজুর তার স্ত্রীকে ডেকে বলে সব জিনিসপত্র গুছাও, এই ফজরের নামাজ পড়ে এসেই বাড়িটা ছাড়বো। তারপর ফজরের নামাজ পড়ে উনি এসে দেখেন যে ওনার স্ত্রী গোছগাছ করছে, উনিও গোছগাছে হাত লাগান। এরপর বাইরে বের হন বাসা ঠিক করবেন বলে। আসলে বাসা ঠিক না করেই ছাড়তে বাধ্য হয়েছেন। তবে আল্লাহর রহমতে উনি ওই মসজিদের হাঁটার পথের মধ্যেই আর একটা নতুন বাসা পেয়েও যান আল্লাহর রহমতে। তো নতুন বাসায় ওই দিনই উনি উঠে যান। দিনকাল ভালোই যাচ্ছিল আল্লাহর রহমতে, সপ্তাহখানেক পার হয়ে যায়, এর মধ্যে কোনো সমস্যা হয়নি। তো এর মধ্যে হয় কি, মসজিদের যিনি মুয়াজ্জিন সাহেব উনি ছুটিতে বাড়ি গিয়েছেন। এখন ফজরের আজান দেওয়ার দায়িত্বটা মুয়াজ্জিন সাহেব ওনাকে দিয়ে যান, কারণ এটা ওইভাবে মিউচুয়াল করে নিতে হয়। অনেক সময় দেখা যাচ্ছে যে ইমাম সাহেব নাই, তখন মুয়াজ্জিন সাহেব আজানও দেন, নামাজও পড়ান। এখন মুয়াজ্জিন সাহেব যদি না থাকেন তাহলে তো এটা একটা নৈতিক দায়িত্ব যে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের দায়িত্বটা পালন করবেন যদি অন্য কোনো লোক না থাকে। সেক্ষেত্রে এইভাবে মিউচুয়াল করে অনেক জায়গায় এটা হয়ে থাকে। তো এখন গ্রামের মসজিদ, আর লোকজন কোথায় পাবেন? হুজুরকে তো আজান দিতে হবে।
তো আজান যেহেতু দিতে হবে, ওনাকে তো একটু আগেই উঠতে হবে ফজরের সময়। তো উনি একটু আগে উঠে বেরিয়ে পড়েন আজান দেওয়ার জন্য। তো ওনার বাসা থেকে মসজিদের দূরত্ব কয়েক মিনিটের পথ। তো মাঝেই পড়ে একটা পুকুর, পুকুরের পাশে লাগোয়া হাঁটার রাস্তা, তার পাশে লাগোয়া একটি বড় পরিত্যক্ত বাগান, যেখানে দিনের বেলাও সাধারণত কেউ যেতে চায় না। মাঝে মধ্যে রাতে মানুষ ভয় পেত এই বাগানের সামনে। হুজুর তো তার সাধারণ গতিতেই ধীরে ধীরে হেঁটে যাচ্ছেন। চাঁদের আলো মোটামুটি ভালো ছিল, চারদিকে অনেক নীরবতা, নিস্তব্ধতা, কোনো মানুষও দেখা যাচ্ছে না, এমনকি কোনো কুকুর বা অন্য কোনো প্রাণীরও ডাক শোনা যাচ্ছে না। ঝিঝি পোকার ডাকও তখন ছিল না। তো উনি তো যাচ্ছেন, ওনার হাতে টর্চ লাইট ছিল, আস্তে আস্তে টর্চ লাইট নিয়ে এগিয়ে যাচ্ছেন। তো যখন ওই যে পুকুরের পাশে যে বাগান, ওইটার কাছে আসছেন, তখন হুজুরের শরীরটা কেমন যেন ভারী হয়ে যায়। তখন উনি বুঝতে পারেন যে কোনো একটা অশুভ কিছু নজর দিয়েছে ওনার উপর। হুজুর চিন্তা করলেন, যা কিছুই হোক এই বাগানের দিকে উনি তাকাবেন না, উনি সোজা হেঁটে চলে যাবেন। যেই না বাগান পার হবেন, হুজুর কোনো এক অজানা কারণেই উনি বাগানের দিকে তাকিয়ে ফেলেছেন। তখন উনি দেখতে পান একটা লম্বা অবয়ব, প্রায় 10-11 ফুটের মতো উচ্চতা হবে আনুমানিক। শরীরটা আসলে কালো ধোয়ার মতো, এটা কালো আলখেল্লা পরা না, মনে হচ্ছে একটা ধোয়ার মতো, একটা ধোয়ার কুণ্ডলীর মতো, কিন্তু একটা মনুষ্য অবয়ব। ধোয়া যেরকম কিছু কিছু জায়গায় ফুলে থাকে, এরকম হয় না, মেঘের মতো আর কি। কোন কোন মেঘ মনুষ্য আকৃতি ধারণ করলে পরে আকাশ আমরা কিরকম দেখি, মনে হচ্ছে ওইরকম কিছু একটা। তবে এর লাল দুটো চোখ রয়েছে, এই চোখগুলো জল জল করছে, আর বড় বড় চোখে ওনার দিকে তাকিয়ে আছে। এটা দেখে উনি এত ভয় পেয়েছেন যে ওনার মাথা শরীর কোনো কিছুই কাজ করছে না। হুজুর এবং ওই অভাবটা দুইজন দুজনের দিকে তাকিয়েই আছে। তারপর ওই অভাবটা কি করে, হঠাৎ করে একটা মোটা গাছ এমন ভাবে নাড়ানো শুরু করে যা কোনো শক্তিশালী মানুষও পারবে না। 15-20 জন মানুষ মিলে হয়তো ওই গাছটা নাড়াতে পারবে, কিন্তু ওই অভাবটা ওই গাছটাকে এত জোরে ঝাঁকুনি দিচ্ছে যে মনে হচ্ছে গাছটা শিকড় থেকে উপড়ে পড়ে যাবে। কিছুক্ষণ যাওয়ার পর হুজুরের মাথায় কাজ করে, আরে আমি এটা কি দেখতেছি। তখন আর সেন্স ফেরত আসে, আমি তো ভয়ঙ্কর একটা জিনিস সামনে নিয়ে দাঁড়িয়ে আছি। হুজুর তো দোয়া দুরুদ পরে দিয়েছেন এক দৌড় উনি মসজিদের সামনে চলে আসেন। ওইখানে অবশ্য অনেক লাইট ছিল চতুর্দিকে। উনি তাড়াতাড়ি করে ওযু করেন, তারপরে আজান দিয়ে মসজিদের মধ্যে অপেক্ষা করতে থাকেন ফজরের নামাজের সময় হওয়ার জন্য। ফজরের নামাজের সময় হয়ে যায়, আরো কিছু মুসল্লিরা আসে, এরপর নামাজ শুরু করেছেন। তো এই ঘটনার পর শুরু হয় নতুন করে আরো একটা সমস্যা, মানে হুজুরের বাসায় সমস্যা, নতুন যে বাসা নিয়েছেন সেখানে। তো এক রাতে হুজুর আর ওনার স্ত্রী ঘুমাচ্ছিলেন, হঠাৎ করেই তাদের দুজনের একসাথে ঘুম ভেঙে যায়। মনে হচ্ছে ছাদে খেলাধুলা হচ্ছে। তখন তারা কথা মানে নিজেদের মধ্যে বলা বলি শুরু করেন যে নতুন বাসায় আবার এই সমস্যা শুরু হইলো, আগের বাসায় তো এই জন্য ছেড়ে দিলাম, এখন নতুন বাসায় তো এই সমস্যা শুরু হলো। আসলে বাসার সমস্যা না, সমস্যা তো আমাদের সাথে। এর মধ্যে কি হয়, এই খেলাধুলার আওয়াজ মনে হচ্ছে বেড়ে যাচ্ছে। একটা পর্যায়ে টিকতে না পেরে ওই রাতের বেলায় বাড়িওয়ালাকে কল করেন। বাড়িওয়ালা চলে আসে। বাড়িওয়ালা জিজ্ঞেস কি হয়েছে, বলে সাদিক কারা যেন খেলাধুলা করছে। বাড়িওয়ালা বলে, কই আমি তো কিছু শুনি নাই। আচ্ছা, যেহেতু ডেকে আনছেন চলেন যাই। তখন এই হুজুর আর বাড়িওয়ালা ওনার ছাদের দিকে ওঠেন। ছাদের যে দরজাটা লক করা ছিল, তো তালা খুলে যখন ওনার ছাদে গিয়েছেন দেখেন কেউ নেই, পুরো ছাদ ফাঁকা। এরপর বাড়িওয়ালা নিচে চলে যায়। ওনারাও মানে হুজুর এবং ওনার স্ত্রী দোয়া করে আবার যখন শুতে যাবেন আবারও শুরু হয় সেই সমস্যা। আবার ছাদের জন্য কারা খেলাধুলা করছে, দৌড়াদৌড়ি করছে, ধুমধাম আওয়াজ হচ্ছে। তো এবার আর বাড়িওয়ালাকে আর ডাকেন নাই, বুঝতে পারছেন সমস্যা কি। বাড়িওয়ালাকে ডেকে আনলেও কোনো লাভ হবে না, এই সমস্যা চলতেই থাকবে। তো হুজুর আল্লাহ তাআলার কাছে অনেক সাহায্য প্রার্থনা করেন যে আল্লাহ, আমার যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দাও, এই সমস্যা থেকে হেফাজত করো। ওনার স্ত্রী বাসায় একা থাকে, না জানে কখন কি সমস্যা হয়ে যায়। তখন এভাবেই আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকেন, অনেক কান্নাকাটি করেন আল্লাহর কাছে, তাহাজ্জুদের নামাজ আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকেন। এরপর এক রাতে হুজুর স্বপ্নে দেখেন কিছু ছোট বাচ্চারা খেলাধুলা করছে। উনি তাদের সামনে এগিয়ে যান এবং বলেন, বাবারা তোমরা এখানে খেলা করো না, আমাদের থাকতে সমস্যা হয়, ঘুমাতে সমস্যা হয়। এই কথা বলার পর এই বাচ্চাগুলো খেলাধুলা বন্ধ করে দেয়। অনেকটা মন খারাপ করে হুজুরের দিকে তাকিয়ে থাকেন। তাদের মন খারাপ করে তাকিয়ে থাকা দেখে হুজুর অনেক মায়া হয়। এরপর
এই বাচ্চাগুলো মন খারাপ করে সেখান থেকে চলেও যান। সকালে হুজুর ঘুম থেকে উঠে ওনার স্ত্রীর সাথে বিষয়টা শেয়ার করেন। তারপর দিন থেকে আল্লাহর রহমতে ছাদে আর খেলাধুলার শব্দ নাই। এর কয়েকদিন পর ওনার স্ত্রী বলেন ওনার কাছে মনে হয় রুমে কেউ যেন হাঁটাহাঁটি করে। এরপর হুজুর মনে করেন যে এই বিষয়টা নিয়ে তো তার স্ত্রী অনেক ভয়ে আছেন, এই জন্য হয়তো বা এই ধরনের কিছু মনে হয়। এর কয়েকদিন পর ওনার স্ত্রীকে নিজের গ্রাম পাঠিয়ে দেন। এরপর নতুন আর একটা বাসা নেন। তো ঘটনাটা এ পর্যন্তই। এর পরে আরো কোনো ঘটনা হয়েছিল কিনা এই বিষয়ে হুজুর এই বিষয়ে আসলে ওরকম কোনো বিস্তারিত বলেন নাই। তবে ওই যে উনি পুকুর পাড়ে উজু করার সময় যে ভুলটা করেছিলেন সেটা হচ্ছে উনি বুঝতে পেরেছিলেন এটা একটা জিন। এরপরে ওই দিকটাতে উনি টর্চ লাইট মেরেছিলেন, যেটা করা উচিত হয়নি, এরকম করা উচিত না। উনি বুঝতে পারার পরেও যেহেতু এই কাজটি করেছিলেন, হয়তো বা এই কারণে সমস্যাটা হয়েছে। আবার উনি স্বপ্নের মধ্যে ওই বাচ্চাদেরকে খেলতে না বললেন, এরা চলে গেল, এরপর খেলাধুলা বন্ধ হয়ে গেল। এটার সাথে ওইটারও কোনো সম্পর্ক আছে কিনা এটা বলা খুব মুশকিল। এই জন্য অনেক ঘটনা আসলে মেলানো যায় না যেটা কি কারণে হয়েছে, এটা রহস্যই রয়ে যায়। এটা তেমনই এক রহস্যময় ঘটনা। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। উনি বর্তমানে মালয়েশিয়াতে রয়েছেন। ওনার নাম শাহাদাত হোসেন। ওনার দেশের বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের পাঁচগাঁও গ্রামে। ওনার বর্তমান বয়স 27। উনি মালয়েশিয়ার সেলাঙ্গোর নামক স্থানে বসবাস করছেন। উনি অনেক আগে থেকেই আনন্দহর ওয়ার্ল্ডের সাথে যুক্ত আছেন বলে জানিয়েছেন। তো চলুন ওনার ঘটনায় চলে যাই। উনি যে ঘটনাটি শেয়ার করেছেন এই ঘটনাটি ঘটেছিল ওনার ফুফাতো বোনের সাথে। ঘটনাটি 2011 কি 12 সালের দিকে ঘটেছে। তখন এই শাহাদাত হোসেন ভাই উনি হাই স্কুলে লেখাপড়া করেন। ঘটনা শুরুতেই ওনার ফুফাতো বোনের বাড়ির বর্ণনাটা আমরা একটু দেই। তো এই যে শাহাদাত হোসেন ভাইদের বাড়ি, এই বাড়িটার মাঝখানে আর একটা বাড়ি, এর পরের বাড়িতেই মূলত ওনার ফুফাতো বোন ভাড়া থাকতো। আর তাদের বাড়িতে প্রবেশ করার মেইন পথটা হচ্ছে মেইন রোড থেকে 150 থেকে 200 গজের মতো একটা মাটির রাস্তা। এই রাস্তা দিয়ে যেতে হয়। আর ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় বড় একটা করই গাছ পড়ে, আর করই গাছের পাশেই রয়েছে একটা পুকুর। তো ঘটনাটি ঘটে যখন আর কি, তখন প্রতিদিনের মতো এই শাহাদাত হোসেন ভাই স্কুল থেকে বিকেলবেলা বাড়িতে ফিরে গোসল করে ফ্রেশ হয়ে খেলাধুলার উদ্দেশ্যে বাইরে বের হয়েছেন। তো বের হওয়ার পরেই উনি কিছু মহিলাদের কান্নার আওয়াজ শুনতে পান, যা ওনার ফুফাতো বোনের বাড়ির ওই দিকটা থেকেই আসছিল। তো ওনারা তাড়াহুড়া করে বা তড়িঘড়ি করে সেখানে ছুটে গিয়েছেন। গিয়ে দেখতে পান ওনার ফুফাতো বোন একটি মৃত ছেলের জন্ম দিয়েছে, মূলত সেজন্যই সবাই কান্নাকাটি করছে। এরপরে তো ওনারা সেদিনই বিকেলবেলা সেই বাচ্চাটিকে দাফন করেন। সবাই বিষয়টা স্বাভাবিকভাবেই নিয়েছেন। এরপর অনেকদিন চলে যায়। আল্লাহর রহমতে ওনার ফুফাতো বোন আবারও সন্তান সম্ভবা হন। যখন ওনার গর্ভের সন্তানের বয়স পেটে 6 থেকে 7 মাস চলছে, তখন নাকি উনি ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখেন। স্বপ্নে নাকি একটা অবয়ব তার কাছে এসেছে এবং তখন এই যে ফুফাতো বোন ওনার কোলে একটা ছেলে বাচ্চা ছিল, ওই অবয়বটা ওই ছেলে বাচ্চাটাকে নিয়ে যেতে চাচ্ছে আর বলছে তুই বাচ্চাটা আমাকে দিয়ে দে, তুই যদি না দিস আমি তাকে নিতে পারছি না। এর উত্তরে ওই ফুফাতো বোন নাকি বলে যে তুমি আমার বাচ্চা কেন নিতে চাইবা, আমার বাচ্চা কেন আমি তোমাকে দিব না, আমি তো আমার বাচ্চা তোমাকে দিব না। তখন নাকি ওই জিনিসটা জোরাজোরি করে, দে বলছি দে, তুই নিজের ইচ্ছাতেই দিবি, আগেরটাকেও নিয়ে গেছি কিন্তু এটাকে সহজে নিতে পারতেছি না, এটা নেয়ার জন্য তোর অনুমতি দরকার। এরপর ওনার ঘুম ভেঙে যায়। একই ধরনের স্বপ্ন উনি বেশ কয়েকদিন দেখার পর বিষয়টা সবাইকে জানায়। তখন নিকটাত্মীয় বলতে তো এই যে শাহাদাত হোসেন ভাইদের পরিবারই আছেন ওইখানে, তখন তো ওনারা চিন্তায় পড়ে যান যে এটা নিয়ে তো একটা কাজ করতে হবে। আর ফুফাতো বোনের হাজবেন্ড যিনি, উনি ওনার চাকরির সুবাদে চিটাগাঙে থাকতেন, মাসে একবার আসতেন। তো যার কারণে উনি তো ওই সময় উপস্থিত ছিলেন না যখন উনি এই স্বপ্নগুলো টানা কয়েকদিন দেখছিলেন। তখন এই শাহাদাত হোসেন ভাইয়ের পরিবার তারা সিদ্ধান্ত নেন যে এই ফুফাতো বোনকে এই বাসায় একা একা রাখা যাবে না,
তখন ওনারা ওনাদের বাসায় ওনাকে নিয়ে আসেন আর কি, ওই ফুফাতো বোনকে নিয়ে আসেন। আর এই শাহাদত ভাইয়ের মা চাচি যারা ছিলেন তারা তো এই আপুকে দেখাশোনার দায়িত্ব নেন, যে খুব চোখে চোখে রাখতে হবে, না হলে আর একটা সমস্যা হয়ে যাবে। যাই হোক, যখন ওনাকে নিয়ে আসা হয় এর পরের দিনই এই শাহাদত ভাইয়ের ফুপু তার ননদকে নিয়ে শাহাদত ভাইদের বাড়িতে আসেন। তো ফুপুর ননদ বলতে ওই ফুফাতো বোনের ফুপু আর কি, ওনাদেরও ফুপু হয়, তো ফুপু বলে আমরা সম্বোধন করব। তো উনি ঝাড়ফুঁক করতে পারতেন, জিনও হাজির করতে পারতেন, এটা নাকি উনি ন্যাচারালি আল্লাহর রহমতে এই ক্ষমতাটা পেয়েছিলেন। তো ওই দিন রাত্রে শাহাদত ভাই 8টার মধ্যেই ঘুমিয়ে যান, কারণ ওনাদের ওই পরিবেশে রাত 8টা মানে আসলে অনেক রাত ওই সময়ের প্রেক্ষাপটে। আর ওই সময় তো উনি মোটামুটি ছোটই ছিলেন। রাত 12টার দিকে ওনার ঘুম ভেঙে যায় পাশের রুমে কোনো কিছুর আওয়াজে। তো মানুষ ওই সময় থাকা বলতে ওনার মা, কাকি, ফুপু এনারাই ছিলেন আর কি। তো উনি শুনতে পান যে ফুপুর ননদ উনি কিছু একটা পড়ছিলেন, কোরআনের কোনো আয়াত পড়ছিলেন। তো বেশ কিছুক্ষণ উনি এটা পড়ছিলেন, হঠাৎ করে কেউ একজন গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমাকে কেন ডাকছিস বল। তো এটা যখন শুনেছেন শাহাদত ভাই, তখন উনি বুঝতে পারছেন যে নিশ্চয়ই ফুফাতো বোনের উপর কোন জিন হাজির করা হয়েছে। তো জিনের কথার উত্তরে ফুপু জিনটাকে সালাম দেন, কিন্তু জিনটা সালামের উত্তর না দিয়ে সে বলে, বললাম না আমাকে কেন ডাকছিস সেটা বল। তখন সেই ফুপু জিনের উদ্দেশ্যে খুব সুন্দর করে মোলায়েম কণ্ঠে বলে ওঠেন, বাবা আপনি কেনই বা এর বাচ্চাটাকে নিয়ে গেছেন, আর এই বাচ্চাটাকে কেন নিয়ে যেতে চান। উত্তর জিনটা বলে ওঠে, ফুজু শাহের মাজারে আমার বাড়ি, আমি সেখানেই থাকি। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, এই শাহাদত ভাইদের পাশের গ্রামে একটা মাজার রয়েছে যেটা ফজু সাহেব বা ফজু শাহের মাজার নামে পরিচিত। তো এই যে ফজু সাহেব যে মাজারটা, এটার পাশেই নাকি ওই জিনটার বাড়ি, সে সেটা বলছে। এরপর ফুপু তাকে জিজ্ঞেস করে যে আপনি কেন এসেছেন, এই মেয়েটা কি ক্ষতি করছে আপনার, কেনই বা একে এইভাবে কষ্ট দিচ্ছেন। তখন জিনটা বলে ওঠে, আমি তো নিতে আসছিলাম এর মেয়েকে, কিন্তু নিয়ে গেছি ওর নবজাতক সন্তানকে। আসলে ফুপুর কিন্তু একটা মেয়ে রয়েছে, ওই সময় তার বয়স ছিল 4 বছরের মতো। তখন জিন বলে যে এই যে ফুফাতো বোন এই শাহাদত ভাইয়ের, সে নাকি একদিন এই ফজু শাহের মাজারে গিয়েছিল তার মেয়েকে নিয়ে। তো সে নামাজের ওয়াক্ত হওয়ার কারণে নামাজ পড়ছিল, মানে সেই ফুফাতো বোন, আর তার মেয়েটা পাশে খেলা করছিল। ওই জিনটা নাকি ছোট একটা কুকুরের বাচ্চার রূপে মেয়েটার সাথে খেলা করছিল। নামাজ যখন শেষ হয়ে যায় তখন এই ফুফাতো বোন দেখে তার মেয়ের পাশে একটা ছোট্ট বাচ্চা কুকুর। তো এটা দেখার পর উনি আসলে অন্য কিছু মনে করেন নাই, দিনের বেলায় এরকম জিনিস দেখছেন, এটা স্বাভাবিক বিষয়। তো ফুফাতো বোন তার মেয়েকে নিয়ে ওখান থেকে চলে আসেন, মেয়েটাকে কোলে করে নিয়ে চলে আসেন। ওই সময় নাকি মূলত ওই জিনটাও চলে আসে, কিন্তু আসার পর সে সরাসরি বাড়িতে ঢোকে নাই। ওই বাড়ির সামনে ওই যে কোরই গাছ যেটার কথা বললাম, পুকুরের পাশে একটা কোরই গাছ, এই কোরই গাছে এসে আস্তানা গাড়ে। সে নাকি এই ফুফাতো বোনের, শাহাদত ভাইয়ের ফুফাতো বোনের অনুমতি ছাড়া সে বাড়িতে প্রবেশ করতে পারছে না। তার নাকি অনুমতি ছাড়া কারো বাসায় প্রবেশ করার সুযোগ নাই, এই জন্য সে ঢুকতে পারে না, কিন্তু দূর থেকেই সে বিভিন্ন কাজ করেছে। তবে একটা সুতায় সে ওই বাড়িতে ঢুকে পড়েছে। সেটা কি? সেটা হচ্ছে কোন এক সন্ধ্যার আগ মুহূর্তে এই কোরই গাছের সামনে দিয়ে এই ফুফাতো বোনের যে মেয়ে, সে মেয়েটি খেলা করছিল। তো ফুফাতো বোন দেখছে যে তার মেয়ে খেলা করছে, সন্ধ্যা হয়ে গেছে, ডাকছে যে তাড়াতাড়ি আয়, এদিকে আয়, তাড়াতাড়ি আয়। তখন নাকি বিশেষ একটা পদ্ধতিতে ওই মেয়েটার সাথে ঘরে ঢুকে গেছে। তখন কি এমন ঘটেছিল যার কারণে নাকি সে ওই বাড়িতে প্রবেশের অনুমতি পেয়ে যায়, আর মূলত ওই বাচ্চা মেয়েটার সাথে ওই বাড়িতে ঢুকে গেছে। আর ঢোকার পরই মূলত তার গর্ভের সন্তানটিকে সে হত্যা করেছে। এখন পেটের এই সন্তানের উপর তার নজর পড়েছে। তাকে জিজ্ঞেস করা হয় যে কেন এই অনাগত সন্তান আপনি নিয়ে যেতে চান। তখন ওই জিনটা নাকি উত্তর দিয়েছিল যে ডিমওয়ালা ইলিশ মাছ যেমন খুব ভালো লাগে, ঠিক তেমনি
কোন গর্ভের সন্তানদেরকেও নাকি এদের এরকমই ভালো লাগে, এদেরকে খেতে নাকি খুব আনন্দ লাগে তাদের কাছে। এই কথা শোনার সাথে সাথে তো ভয় পেয়ে যান ওনারা। দুনিয়াতে আসার আগেই সে চলে যাবে, একটা বাচ্চাকে মেরে ফেললো। আসলে অপরাধটা কি এর? কোন তো অপরাধ নাই। এমনটা না যে কুকুর রূপী জিনটাকে আঘাত করেছে, এটা সেটা তাও না, অহেতুক চলে আসছে। এক পর্যায়ে ফুপু শাস্তি দেয়া, বোতল বন্দি করার কথা বলে, ভয় দেখায়, কোনো লাভ হয় না। তখন উনি কঠিন কিছু রুকিয়া শুরু করে দেন। এই রুকিয়া যখন শুরু করছেন তখন ওই জিনটা টিকতে না পেরে যাওয়ার জন্য রাজি হয়। তবে সে বলে যে যেহেতু এই পরিবারে চলেই আসছি, আমি এমনি এমনি যেতে পারবো না, কিছু জিনিস দিতে হবে। কারণ তার আবদার কি? সে বলল এই যে বাচ্চাটা, এই বাচ্চা জন্মের ঠিক 1 সপ্তাহের মাথায় এই যে ফজু শাহের মাজারে, এই ফজু শাহের মাজারে একটা সিন্নি দিতে হবে। ঠিক যখন 1 সপ্তাহ মানে 7 দিন বয়স হবে, এই ফজু শাহের মাজারে একটা সিন্নি দিতে হবে। একটি খাসি জবাই করার মাধ্যম দিয়ে সিন্নি পাকাতে হবে এবং ওখানে থাকা যে গরিব দুঃখী তাদেরকে খাওয়াতে হবে। তাহলে সে আর এখানে থাকবে না, এখান থেকে চলে যেতে পারবে, সেও মুক্তি পেয়ে যাবে যেহেতু এখানে ঢুকে পড়েছে, আর এই বাচ্চারও আর কোনো ক্ষতি হবে না। তখন ফুপু উত্তরে বলে যে এরা তো গরিব মানুষ, খাসি টাসি দিতে পারবে না, আপনি অন্য কিছু চান। কিন্তু সে জিন তার সিদ্ধান্তে অটুট থাকে। একটা পর্যায়ে ফুপু সেটা মেনেও নেন, এরপর নাকি সে জিনটা চলে যায়। তো যাই হোক, এরপরেও ফুপু তাকে ঝাড়ফুঁক করেন। এর কিছুদিন পর ফুফাতো বোন আরেকটি ছেলে সন্তানের জন্ম দেন। সত্যি ওনার কোলে উনি ঘুমের মধ্যে, ওই যে স্বপ্নের মধ্যে একটি ছেলে সন্তানকে দেখেছিলেন। উনি তখন কিন্তু ওই যে আল্ট্রাসাউন্ড করার নাই, উনি জানতেন না যে ওনার সন্তান ছেলে হবে না মেয়ে হবে, স্বপ্নের মধ্যে এটা উনি দেখেছিলেন আর কি। তো 7 দিনের মাথায় প্রতিশ্রুতি অনুযায়ী সেই কাজটি করা হয়। সবকিছু করার পর আল্লাহর রহমতে আজ পর্যন্ত কোনো সমস্যা হয়নি। এই ফুফাতো বোনের যে সেই বাচ্চা মেয়েটা যার বয়স 4 বছর মতো ছিল, তার বিয়ে হয়ে গেছে, আর পরবর্তীতে সেই ফুফাতো বোনের আরেকটি কন্যা সন্তান হয়। আলহামদুলিল্লাহ ওনারা সবাই ভালো আছেন। আর এই যে ফজু শাহ, যিনি, এই ফজু শাহ নাকি একজন আল্লাহ পাগল ব্যক্তি ছিলেন, অনেক বছর আগে ওই গ্রামে এসেছিলেন। উনি কি খুবই ধার্মিক আল্লাহওয়ালা ব্যক্তি, আর ওনার অনেক অলৌকিক কথা জনমুখে শোনা যায়। এমন একটা কথা প্রচলিত আছে যে এক লোক তার সামনে দিয়ে এক কাঁধি পাকা কলা নিয়ে হাঁটে যাচ্ছিল। তখন ফজু শাহ তার কাছে একটি কলা চায়, কিন্তু ওই লোক বলে যে না, কলা দেওয়া যাবে না, কলা নিয়ে যাচ্ছি বিক্রি করতে, তোমাকে দেওয়ার জন্য কি কলা নিয়ে যাচ্ছি নাকি। তখন ওই লোকটা যখন বাজারে গিয়েছেন, ওই কলাটা তার পিঠ থেকে নামিয়েছে, দেখে আরে এ কি, এই কাঁধা, এই আমরা কলার কাঁধি বলি, এই কাঁধিতে সব কলা কাঁচা। তখন তো বুঝতে পারছেন ঘটনা কি হয়েছে। উনি আবার ওই কলা নিয়ে ওই ফজু শাহের কাছে গিয়েছেন, বলছেন আমার ভুল হয়ে গেছে, আপনাকে আমি কলাটা দেই নাই, কাজটা উচিত হয়নি, আপনি আমাকে মাফ করে দেন। তখন ফজু শাহ বলে যা, মাফ করে দিলাম, যা তোর কলা নিয়ে চলে যা বাজারে, যা বিক্রি কর। ওই কাঁচা কলা উনি আবার নিয়ে রওনা দিয়েছেন। বাজারে যাওয়ার পর দেখে যাবে এখন তো তার সব কলা পাকা, যেমনটা নিয়ে উনি রওনা দিয়েছেন বাড়ি থেকে। তো এটাই একটা ঘটনা। তো ওনার নামেই মূলত ওই জায়গাটা ফজু শাহের মাজার এরকম নামকরণ করা হয়ে গেছে আর কি। এমনকি ওনার নামে গ্রামেরও নামকরণ করা হয়েছে। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে অনেক ব্যাপার ঘটে যায় যেটাতে আমাদের কোনো হাত থাকে না, তারপরও হয়ে যায়। আমাদের কোনো অপরাধ নাই, তারপরও এই জিনদের রোশানলে আমাদেরকে পড়তে হয়। প্রিয় লিসেনার্স, ঘটনাটা এটাই ছিল। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। তো চলুন আমাদের এবার এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায় চলে যাই। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম আব্বাস মাহমুদ। ওনার বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার হাজিপাড়া গ্রামে। তো চলুন ঘটনা শুরু করি। তো এই ঘটনাটা আসলে বেশ রহস্যময় এবং ভয়ঙ্কর বটে। ঘটনাটি ঘটেছিল শাহজাদপুর থানার বাওই খোলা গ্রামে। ঘটনার সাক্ষী ওনার বড় জ্যাঠা মিয়া, উনি এখনো জীবিত, ওনার বয়স এখন 80+। আর ঘটনাটি যখন ঘটে তখন সময়কাল 1973 কি 74 সাল।
ওনার দাদাবাড়ির পাশে একটা বাড়ি ছিল, সেই বাড়ির কর্তার নাম ছিল সন্তেশ মুন্সি, আর তার ছেলের নাম ছিল আফাজ মুন্সি। ঘটনাটা এই আফাজ মুন্সির সাথেই। তখন ছেলেটা ক্লাস 7-এ বা 6-এ বা এই টাইপের কোন একটা ক্লাসে পড়তো আর কি, নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, তবে 7 থেকে 8, 6 এরকম কোন একটা ক্লাস হবে আর কি। তো সেই বাড়ির সামনে ছিল একটা গাব গাছ। সেই গাব গাছে অনেক হিন্দু ধর্মের লোক এসে বিভিন্ন ফল মূল, দুধ, কলা এগুলো দিয়ে যেত। তো এখন গাছটা তো ওনাদের। এই সন্তেশ মুন্সি চিন্তা করলো যে ঘর বাড়ি তো তৈরি করার দরকার, এখন ঘর বাড়ি তৈরি করতে গেলে এই গাব গাছ তো কাটতে হবে। সিদ্ধান্ত নিল গাব গাছটা কেটে ফেলবে। মূলত ওইখানে হঠাৎ করেই এই হিন্দু ধর্মের লোকজন এসে বিভিন্ন ফলমূল দিয়ে যেত। এখন কেন দিল বা কি কারণে দিত, এইটা আসলে উনি বুঝতে পারতেন না, হয়তো বা কোনো একটা কারণ তো নিশ্চয়ই আছে। এখন গাছটা তো ওনাদের ব্যক্তিগত, কাটতে তো হবেই, আর ব্যক্তিগত গাছ উনি কেটে ফেলবেন, এটা তো সরকারি কোনো গাছও না বা অন্যের জমির উপর থাকা কোনো গাছও না, ওনার নিজের প্রয়োজনেই গাছটা উনি কাটবেন। তো চিন্তা করলেন যে তাহলে কাঠুরিয়াদের খবর দিই। তো একদল কাঠুরিয়াকে উনি বায়নাও করলেন গাছ কাটার জন্য। তো কাঠুরিয়াগুলো যখন আসে, এর মধ্যে একজন কাঠুরিয়া উনি উপরে উঠে গেলেন গাছ কাটবেন। হঠাৎ করেই ওই কাঠুরিয়া চিৎকার করে নিচে পড়ে গেল। সবাই তার কাছে গিয়ে দেখে তার অবস্থা খারাপ, পা ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, তবে মেরুদণ্ডের হাড় ভাঙে নাই বা কোমর ভাঙে নাই আল্লাহর রহমতে। তো সবাই জিজ্ঞেস করলো, আরে পড়লা কিভাবে নিচে? তুমি তো একজন দক্ষ কাঠুরিয়া, গাছ বাইতে তো তুমি ওস্তাদ। তখন ওই কাঠুরিয়া বলে, কোন একটা ছায়ার মতো কিছু এসে তাকে জোর একটা ধাক্কা দেয়, এক ধাক্কায় নিচে ফেলে দিয়েছে। তো সেদিনের মতো তো গাছ কাটা বন্ধ, কোনো কাঠুরিয়া ভয় আর গাছ কাটে না। এর 2-1 দিন পরেই কিছু লোক আসে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, যেই লোকগুলো সবসময় ওই দুধ কলা দিয়ে যেত হিন্দু ধর্মের লোকজন, ওই লোকগুলোই বারবার আসতো। তো ওই লোকগুলো আবার আসে। তো আসার পর এই যে যিনি সন্তেশ মুন্সি, ওই লোকগুলোর কাছে গিয়ে বলে যে ভাই, আমরা তো এই গাছটা কাটতে চাইছিলাম, কি এই ঘটনা ঘটছে। তখন ওই যে লোকগুলো আসছিলেন তাদের মধ্যে একজন বলে যে আচ্ছা, সেই কাঠুরিয়াটা কি বেঁচে আছে নাকি মারা গেছে? তখন সন্তেশ মুন্সি বলে যে না, সে কাঠুরিয়াটা বেঁচে আছে, মারা যায়নি। তখন ওই লোকগুলোর মধ্যে একজন লোক বলল যে বুঝতে পারছি ব্যাপারটা কি, যেহেতু আপনার গাছ, আর মূলত আমরা হঠাৎ করে এখানে আসি, আমরা স্বপ্নের মধ্যে কোনো একটা জিনিস দেখতে পাই, যার জন্য আসি আর কি। আপনি যদি এই গাছটা কাটতেই চান, তাহলে গাছের নিচে কিছু ফলমূল এই জিনিসগুলা দেন, এরপরে কাটেন, আশা করা যায় আর কোনো সমস্যা হবে না। সেই পদ্ধতি করা হলো। সন্তেশ মুন্সি এরকম কিছু জিনিস দিলেন, দেওয়ার পর উনি গাছ কাটা যখন শুরু করলেন, আর কোনো সমস্যা হলো না, গাছটা ঠিকঠাক মতোই কাটতে পারলেন। এই গাছ তখন সমিলে পাঠালেন, সেখানে যেই কাঠগুলো উনি তৈরি করলেন, সেই কাঠ দিয়ে উনি কাঠের দোতলা বাড়ি তৈরি করলেন। তো বাড়ি যখন তৈরি করা হচ্ছিল, ওই মিস্ত্রিদের মধ্যে একজন লোক ছিল, উনি যখন পুরো কাজ শেষ করলেন, মোটামুটি বসবাসের উপযোগী হয়ে গেল, তখন এই সন্তেশ মুন্সিকে ওই মিস্ত্রি বলেছিলেন যে ভাই, আপনারা যেই কাঠ দিয়ে এই ঘরটা তৈরি করালেন, এই গাছটার কি কোনো সমস্যা ছিল? তখন ওই সন্তেশ মুন্সি বললেন যে কেন ভাই, বলেন তো ঘটনাটা কি, এই কথা কেন আমাকে জিজ্ঞেস করলেন? বলেন না, এমনি জিজ্ঞেস করলাম, আগে বলেন কোনো সমস্যা ছিল? তখন ওই সন্তেশ মুন্সি বললেন যে হ্যাঁ, এরকম একটা সমস্যা ছিল, তারপর আমরা এই করছি, এরপরে গাছটা কেটে ফেলছি। তখন ওই মিস্ত্রি বলেন যে দেখেন ভাই, আমি টুকটাক কবিরাজি জানি, ঝাড়ফুঁক জানি, তবে এটা আমার পেশা না। আমি মূলত মিস্ত্রি, এটাই আমার পেশা, এখান থেকে যা উপার্জন করি সেটা দিয়ে আমি আমার পরিবারের চালাই, এইভাবেই আমরা চলছি। আপনার এই যে পদ্ধতিটা অবলম্বন করছেন, এই পদ্ধতির মধ্যে কিছুটা ত্রুটি ছিল, যার কারণে একটা বড় ধরনের সমস্যা হয়ে গেছে। সেটা হচ্ছে, এই গাছে যারা ছিল, মূলত এই গোত্রটাকে কালী বলা হয়, ওরা সবাই চলে গেছে, কিন্তু একটা কালী আটকা পড়ে গেছে, ও যেতে পারে না, ও যাওয়ার জন্য ছটফট করতেছে, ও সবাই চলে গেছে, কিন্তু এই কালীটা আটকা পড়ে গেছে। আমি অনেক চেষ্টা করছি, যে কয়েকদিন কাজ করছি এখানে, ওইটাকে মুক্ত করে দিতে, আমি অনেক চেষ্টা করেও পারি নাই। আপনারা আসলে এই ঘরে শান্তিতে থাকতে পারবেন না। যদি থাকতে চান, তাহলে এই কালীটাকে মুক্ত করে দেন, আর একে মুক্ত করার জন্য
ভালো কোনো হুজুর কবিরাজকে ডেকে নিয়ে আসেন আর একে মুক্ত করে দেওয়ার ব্যবস্থা করেন, তা না হলে কিন্তু বিপদ হবে। ও মুক্তি পাওয়ার জন্য অনেক কিছু করে ফেলবে, যেহেতু ওর পরিবারের সবাই মুক্তি পেয়ে অন্য জায়গায় চলে গেছে, যেতে পারতেছে না ও। তো এটা বলে মিস্ত্রি তো চলে যান, তবে ওনার এই কথার কোনো পাত্তা এই সন্তেশ মুন্সি দেয় না। তো ওটা তো দোতলা কাঠের ঘর, উপরের যেই তলাটা, এই তলাতে ওনার যে ছেলে আফাজ মুন্সি সে ঘুমাতো, আর নিচে হাজবেন্ড ওয়াইফ ঘুমাতো আর কি, এই সন্তেশ মুন্সি এবং তার স্ত্রী। এক রাত্রে হয় কি, এই আফাজ মুন্সি সে চিৎকার চেঁচামেচি করে ওঠে। তখন মা বাবা বলে ওঠে, কি হয়েছে কি হয়েছে? তখন ওই ছেলেটা বলে যে আমি তো শুয়ে আছি, কোত্থেকে যেন একটা কালো অবয়ব এসে আমাকে জড়িয়ে ধরে। তখন বলে যে বাবারে ও কিছু না, ঘুমের ঘরে ভুল টুল দেখছিস, ঘুমাই যা। তা ছেলেটা ঘুমাই যায়, কিন্তু পরদিন সকালবেলা যখন সে ঘুম থেকে ওঠে, একদম বদ্ধ উন্মাদ, পুরোপুরি পাগল, গায়ে জামা কাপড় রাখে না এমন পাগল। অনেক হুজুর কবিরাজ দেখানো হয়েছে, কেউ কিচ্ছু করতে পারেন নাই। তবে সকলে বলেছে যে এই বাড়িতে কোন একটা কালী আছে, ও একটা নির্দিষ্ট গোত্রের, ওদের শরীরের রং কালো, ওদেরকে কালী বলা হয়, আর এই জিনিসটাই মূলত একে ধরেছে। অনেক হুজুর কবিরাজ বিভিন্ন ধরনের রুকিয়া করেও এই জিনটাকে হাজির করতে পারে নাই। এভাবে অনেক চেষ্টা করা হয়, কিন্তু কোনো কাজ হয় না। হঠাৎ করে একদিন সেই ছেলেটাকে আর খুঁজে পাওয়া যায় না, অনেক খোঁজাখুঁজি করা হয়, পাওয়া যায় না। একটা সময় সন্তেশ মুন্সি একটা কাজ করে, সেটা হচ্ছে ওই সময় রেডিওতে হারানোর বিজ্ঞপ্তি দিতে হতো। অনেক সময় রেডিওতে এরকম হারানোর বিজ্ঞপ্তি প্রচারিত হতো, টাকা পয়সাও লাগতো এগুলো প্রচার করতে গেলে। তখন তো সবার বাসায় টেলিভিশন ছিল না, সেই 1973-74 সালের কথা। তো ওই সময় বেশ টাকা পয়সা দিয়ে রেডিওতে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়, হারানো বিজ্ঞপ্তি। এরপর একটা সময় একজন লোক এই রেডিও অফিসে টেলিফোন করেছিল, তখন জানিয়েছিল যে একটা ছেলেকে পাওয়া গেছে, তার নাম ঠিকানা এই। রেডিও কর্তৃপক্ষ আবার এই সন্তেশ মুন্সিকে চিঠি লিখে জানায় যে এই ঘটনা, আপনি তাড়াতাড়ি আসেন। তখন সন্তেশ মুন্সি যখন এই রেডিও যে সেন্টার এখানে যান, যাওয়ার পর আর একটা ঠিকানা দেওয়া হয় যে আপনি এই ঠিকানায় চলে যান, ওইখানে গেলে আপনার ছেলেকে পাবেন। মূলত ঠিকানাটা দেওয়া হয়েছিল কুয়াকাটার ওই সময় যেই লঞ্চ ঘাটটা ছিল ওইখানে উনি যান। তো যাওয়ার পর এক ব্যক্তির কাছে যান, যাওয়ার পর দেখেন যে আসলেই ওই ব্যক্তির কাছে তার ছেলেটা আছে। ওই ছেলেটার সাথে মোটামুটি উনি ভালো আচরণ করেছিলেন, থাকতে দিয়েছিলেন, খাবার টাবার দিয়েছিলেন। আর ওই লোকটা জানান মূলত বেশ কিছুদিন আগে উনি একটা ছেলেকে পান। এই ছেলেটা বেশ এলোমেলো ভাবে এই ঘাটে ঘোরাফেরা করছিল। এরপর হঠাৎ করে এই রেডিওতে একটা হারানো বিজ্ঞপ্তি উনি শুনতে পান। তো ওই বিজ্ঞপ্তিতে শোনা যেই বর্ণনাটা, এই বর্ণনার সাথে ছেলেটার মিলে যায়। তখন তাকে জিজ্ঞেস করে, ছেলেটাও এলোমেলো কথা বলে, ছেলেটা পাগল হলেও নামটা ঠিক করে বলতে পারছিল। অদ্ভুত ব্যাপার হলো ওই সময় এই আফাজ মুন্সি কিছুটা স্বাভাবিক ছিল, তো বাড়িতে যখন ছিল তখন কিন্তু বদ্ধ উন্মাদ এমন একটা অবস্থা। তখন তাকে ওখানে রাখা হয়। এরপরে আফাজ মুন্সিকে তার বাবা নিয়ে আসে। ওই লোকের তো বেশ কিছু খরচও হয়েছিল, ছেলেটাকে রেখেছে। তো লোকটা টাকা নিতে চায় না, তারপর নাকি জোর করেই এই সন্তেশ মুন্সি ওই লোকটাকে কিছু টাকা দিয়ে আসেন। ছেলেকে যেহেতু পাওয়া গেছে উনি খুশি। তো আফাজ মুন্সিকে বাড়িতে আনার অল্প কয়েকদিনের মধ্যেই কোন এক অজানা কারণে নাকি তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। কেন মারা গেল কেউ কিছু বুঝতে পারে নাই। ওরকম ভয়ঙ্কর কোনো কিছু চিহ্ন যে তার শরীরে ছিল বিষয়টা এরকমও না। তো এভাবেই আফাজ মুন্সি পৃথিবী ছেড়ে চলে যায়। এরপর এই সন্তেশ মুন্সি রাগ করে ওই ঘরটা বেচে দেয়। তারপরে আসলে কি হয়েছিল এই বিষয়ে আর কিছু জানা যায় না, ঘরটা বিক্রি করে দেয়। এতটুকুই এই সম্পর্কিত সর্বশেষ তথ্য। এরপর আর কিছু জানা যায়নি বলে আমাদেরকে জানিয়েছেন আব্বাস মাহমুদ ভাই। ধন্যবাদ জানাচ্ছি আব্বাস মাহমুদ ভাইকে রহস্যময় অথচ মর্মান্তিক এই ঘটনার জন্য। প্রিয় লিসেনার, চলে যাব আমাদের এবার থার্সডে নাইটের 159তম আয়োজনের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়।
প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ আফজাল। ওনার বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার গলুয়া ইউনিয়নে। উনি ছোটবেলা থেকেই ওনার বাসায় একটা ব্যাপার ঘটছে বলে জানিয়েছেন। উনি ছোটবেলা থেকে দেখতেন, শুরুতে ওইভাবে বুঝতে পারতেন না যে ব্যাপারটা আসলে কি। তো যখন একটু বড় হয়েছেন তখন ওনার আম্মুর কাছে জিজ্ঞেস করেছেন, আম্মু আমাদের বাসায় সমস্যাটা কি বা কেন হয়? তখন ওনার আম্মু বলেছেন, আর বলিস না রে বাবা, অনেক আগে থেকেই সমস্যা চলতেছে, বহু হুজুর কবিরাজ দেখানো হয়েছে, কেউ এটা সমাধান করতে পারে নাই, কেউ বুঝতেই পারে না আসলে কি। অনেকেই অনেক প্রতিশ্রুতি দিয়ে আসছে, অনেক টাকা পয়সাও নিয়ে গেছে, কিন্তু কোনো কাজ হয় নাই, আমাদের বহু টাকা খরচ হয়ে গেছে, এই জন্য এটা এইভাবেই আছে। আসলে জিনিসটা কি কি আছে, কি সমস্যা সেখানে? আফজাল ভাই জানিয়েছেন যে ছোটবেলায় উনি দেখতেন ওনাদের যে ঘরটা, এই ঘরটার ফ্লোরটা হচ্ছে মাটির। ওনারা স্থানীয়ভাবে এটাকে মূলত বিশেষ করে যে মাটির যে ঘরগুলো এগুলোকে ঘাটাল বলে নাকি, বিশেষ করে ফ্লোরটা বরিশাল অঞ্চলে নাকি এটাকে ঘাটাল বলে। তো এই ঘাটালটার বিশেষ একটা জায়গা নাকি প্রায় 6-7 ইঞ্চি ফুলে উঠত, জায়গায় জায়গায় ফেটে যেত, আবার এটাকে মেরামত করতেন ওনারা, ওটা আবার দেবে যেত, এরকমই চলতো আর কি। মাটি খুঁড়েও কিছু পাওয়া যেত না, যে মাটি যে খুঁড়েছেন, খোঁড়ার পর যে কিছু একটা পাওয়া যাবে সেটা এরকমও না। তাহলে আসলে কি জিনিস, যে জিনিসটা নিচ থেকে আস্তে আস্তে মাটি ফুঁড়ে উঠতে চায় কিন্তু সেখানে খুঁড়লে কিছু পাওয়া যায় না, ঘটনাটা কি? তো অনেকে অনেক কথা বলছে যে গুপ্তধন আছে, এটা সেটা অনেক কথা, কিন্তু কোনো লাভ হয়নি, এই সমস্যার সমাধান হয় নাই। কেউ কেউ বলছে গুপ্তধন তুলে দেবে, এরাও টাকা পয়সা নিয়ে হাওয়া হয়ে গেছে, কোনো সমাধান করতে পারেনি। তো যাই হোক, এভাবেই চলছে বহু বছর ধরে। তো অনেকদিন পর আরেকজন কবিরাজকে নিয়ে আসা হবে বলে সিদ্ধান্ত নিলেন, সেটা ওনাদের পাশের গ্রামের আর কি। তো নামটা বলেছেন, সঙ্গত কারণে নামটা বলবো না। কেন বলবো না, ঘটনার শেষে আপনারা বুঝতে পারবেন। এই লোকটাকে খবর দেওয়া হয়, উনি আসলো রাতের বেলা, টুকিটাকি জিনিস আনতে বলে। সে টুকিটাকি জিনিস কি ছিল? একটা নতুন লুঙ্গি, কিছু ফলমূল, একদম তাজা ফলের জুস তৈরি করতে বললেন। এরপর উনি শুরু করলেন ওনার পদ্ধতি অনুযায়ী বিভিন্ন কাজ। বেশি সময় লাগে নাই, 15 থেকে 20 মিনিটের মতো সময় লেগেছে। তো এরপর হঠাৎ করে মনে হচ্ছে ভূমিকম্প শুরু হয়েছে, ওনাদের ঘর থরথর করে কাঁপছে। ঘরের মধ্যে একদম অল্প আলো ছিল। হঠাৎ করে মনে হলো এই ঘরের ভিতরে ছোট্ট একটা আলোর একটা কুণ্ডলী, ছোট্ট একটা, এই জিনিসটা হঠাৎ করে ঘরের মধ্যে উদিত হলো। আর এটা পুরো ঘর প্রদক্ষিণ করছে ভিতর থেকে, মানে এটা ঘরের বাইরে না, ভেতরে। এরপর প্রত্যেকের মাথার উপর দিয়ে ঘুরলো। হঠাৎ করেই মনে হলো উপর থেকে তরল জাতীয় কোনো কিছুর ছিটা এসে প্রত্যেকের গায়ে লাগলো। আর এরপর দারুণ একটা সুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়ল। উপস্থিত সকলেই বুঝতে পেরেছিলেন যে ওই জিনিসটা কোনো আতর ছুঁড়ে মেরেছে। আর এর পরপরই হঠাৎ করে নাকি নাকি কণ্ঠে সবাইকে সালাম দেয়। সালাম দেওয়ার পরপরই সে প্রথমে রেগে যায়, কারণ হচ্ছে ওই সময় নাকি এই জিনটা টঙ্গীর বিশ্ব ইজতেমায় ছিল, ওই সময় বিশ্ব ইজতেমার সময় আর কি। তো ওই সময় তাকে ডাকা হয়েছে, রাত তখন 12টা 12:30 বাজে। যেহেতু ওই সময় তাকে ডাকা হয়েছে, এই জন্য সে খুবই বিরক্তি নিয়ে ওখানে এসে হাজির হয় এবং এসে বলে যে আমি বেশি সময় দিতে পারবো না, তাড়াতাড়ি বলো তোমাদের সমস্যা কি। তখন এই আফজাল ভাইয়ের বাবা বিস্তারিত বলেন যে আসলে এই সমস্যা, আর এটার কারণে আমাদের উপরও বিভিন্ন ধরনের প্রভাব পড়ে, এটা সমাধান আসলে কি। তখন নাকি ওই কণ্ঠটা বলে ওঠে যে আমাকে একটু সময় দাও, আমি বিষয়টা আগে পর্যবেক্ষণ করে আসি। এই বলে ওই আলোটা আস্তে আস্তে ওনাদের ঘরের যেই ঘাটাল অর্থাৎ মাটির যে ফ্লোর, এইটার ভিতরে ঢুকে চলে যায়। মিনিট খানেক পর আবার একই রকম ভাবে ওই আলোটা মাটি ফুঁড়ে বের হয়ে আসে, আবার মাথার উপর শূন্যে উঠে যায় এবং বলতে থাকে যে হ্যাঁ, একটা জিনিস এখানে আছে, একটা মাটির কলস, এই কলসের মধ্যে বেশ স্বর্ণালঙ্কার আছে আর সোনার কিছু কাঁচা পয়সা রয়েছে। তোমরা যদি এটা উঠাতে চাও তাহলে আমাকে কিছু জিনিস এনে দাও এখনই, আমি চেষ্টা করে দেখতে পারি, তবে কথা দিতে পারবো না আমি পারবো কি পারবো না।
এখন এমন এমন কিছু জিনিসের কথা বলে, ওই সময় আসলে ওনাদের এইটা জোগাড় করা ছিল না। তখন এই আফজাল ভাইয়ের পরিবার বলেন যে আমাদেরকে 1 সপ্তাহ সময় দেন, এর ভিতরে আমরা ইনশাল্লাহ সব জিনিসগুলো গুছিয়ে রাখবো। তো এটাই কথা হয়। ওই জিনটা কিন্তু কবিরাজের শরীরের উপর ভর করে নাই, সশরীরে এসে কথা বলেছে। ঘরটা অনেকটাই অন্ধকার ছিল। তো যাই হোক, 1 সপ্তাহ পর সেই কবিরাজকে এই আফজাল ভাইয়ের পরিবার থেকে কল করা হয়েছে। তো উনি বলেন যে আমি তো অনেক ব্যস্ত, এখন আসতে পারবো না, আপনারা কিছুদিন পরে আমাকে ফোন দেন। এর মোটামুটি 10 থেকে 15 দিন পর সকালবেলা আফজাল ভাইয়ের মা বলতে থাকেন, সর্বনাশ হয়ে গেছে রে, সর্বনাশ হয়ে গেছে। সমস্যা তো সমাধান হলো, কিন্তু মাটির নিচের এই কলস চুরি হয়ে গেছে। তো ওনার কথা শুনে এই আফজাল ভাই বলতেছেন যে মা, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? যেই জিনিস কোনো হুজুর কবিরাজ তুলতে পারলো না, তোমার কি মনে হয় কোনো চোর এসে মাটি খুঁড়ে নিয়ে গেছে? আমরা কতবার মাটি খুঁড়ছি না, কিছু কি পাইছি? তখন আফজাল ভাইয়ের মা বলতেছেন, না রে, তোরা বিষয়টা বুঝতে পারিস নাই, আমি বুঝতে পারছি কি হয়েছে, আমি বলি শোন। তো উনি বলছেন যে রাত 3টার দিকে, মানে ওই দিন রাত 3টার দিকে ওনার ঘুম ভেঙে যায়। তো উনি ফজরের নামাজ পড়তে উঠবেন, মনে করছেন ফজর আজান দিয়ে দিয়েছে। তো তখন আসলে রাত 3টা, 3:30 বাজে, যেটা উনি পরে বুঝতে পেরেছিলেন। তো ওনাদের ওই ঘরটা হচ্ছে 3টা পার্ট আর কি। ওই ঘরটা 3টা পার্ট। আর 2014-15 সালে ওই ঘরটা এরকমই ছিল, 3টা পার্টের ছিল, কারণ ঘটনাটা 2014-15 সালের আর কি। তো এর মাঝখানের যেই রুমটা, যেই পার্টে, এইটা হচ্ছে আফজাল ভাইয়ের মা বাবা ঘুমাতেন, আর একদম কর্নারেরটায় আফজাল ভাই ঘুমাতেন। তো ওনার মা নাকি উঠে দেখেন যে এই মিডিলে তো ওনারা থাকেন, যেই পাশে আফজাল ভাইয়ের রুমটা, ওই রুমের যাওয়ার জন্য, বিশেষ করে এই রুম থেকে যখন ওই রুমে যাবে একটা দরজা থাকে না, ওইখানে নাকি আফজাল ভাই দাঁড়িয়ে আছেন। তো উনি চিন্তা করেছেন, হয়তো আফজাল ভাইয়ের মা চিন্তা করেছেন হয়তো বা ছেলেটা কোনো কারণে উঠছে, পায়চারি করতেছে, এরকম কিছু একটা হতে পারে। কারণ 2014-15 সাল তো খুব বেশি দিন আগের কথা না। তখন উনি একটু ভালো করে দেখার চেষ্টা করছেন যে কি রে, আফজাল এখানে দাঁড়িয়ে কি করে। এই চিন্তা করে উনি ওই দিকটাতে এগিয়ে গিয়েছেন। তখন ওনার কাছে মনে হলো যে এই যে আফজাল ভাইয়ের রূপে বা ওনার কাছাকাছি সুরতে যে জিনিসটা দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে ওই জিনিসটা কোনো কিছু পাহারা দিচ্ছে। তো যখন কাছাকাছি গিয়েছেন, তখন আফজাল ভাইয়ের মা এক ধরনের ঝুনঝুন আওয়াজ পেয়েছেন। কোনো ধাতব পদার্থ যদি একসাথে অনেকগুলো থাকে, এগুলো নাড়াচাড়া হলে এক ধরনের ঠন ঠন বা ঝুনঝুন আওয়াজ হয় না, মনে হচ্ছে ওই রকম। বিশেষ করে কোনো একটা ব্যাংকের মধ্যে যদি পয়সা থাকে, মাটির ব্যাংকের মধ্যে পয়সা থাকে, এই ব্যাংকটা যদি নাড়াচাড়া করা হয়, তখন এক ধরনের ঝুনঝুন আওয়াজ হয়, ওই রকমের শব্দ। তো উনি শব্দ পেয়ে যখন এগিয়ে গিয়েছেন, তখন দেখেন একটা অবয়ব, এই অবয়বটা মাটি ঘুরে কিছু একটা তুললো, তখনও ঝুনঝুন আওয়াজ হলো। আর যখন এইটা দেখেছেন, সাথে সাথে ওই দুটা অবয়ব চলে গেল। এরপর আফজাল ভাইয়ের মা কিছুটা এগিয়ে গেলেন। এগিয়ে যাওয়ার পর এক রহস্যময় সুঘ্রাণ উনি পেলেন। এই সুঘ্রাণটা ওনার পরিচিত ছিল, কোথায় যেন পেয়েছেন, কোথায় যেন পেয়েছেন। তখন ওনার মনে পড়ল, আরে এই সুঘ্রাণটা তো এই কিছুদিন আগে যে কবিরাজ আসছিল, তখন মাথার উপর যে আলোটা ঘুরছিল, যে জিনটা আসছিল, এই জিনটা যখন আতর ছড়িয়ে দিয়েছিল, সেই আতরের সুঘ্রাণ এটা। তার মানে হচ্ছে ওই জিনটা কি এখানে এসেছিল? যাই হোক, যখন এই বিষয়টা বললেন আফজাল ভাইয়ের মা, আফজাল ভাই একটা জিনিস খেয়াল করলেন, সেটা হচ্ছে যেই ঘরটা মূলত একটা পাশে ছিল, যেই ঘরটার ওই ঘাটাল একটু ফুলে উঠতো, ওইখানে একটা কাঠের আলমারি ছিল। তা আফজাল ভাই দেখলেন ওই আলমারিতে ছিটা ছিটা কি যেন লেগে আছে, তরল পদার্থগুলো। তো এটা পানি না, পানি হলে শুকিয়ে যেত। তো উনি হাত দিয়ে দেখলেন বেশ একটু গাঢ় টাইপের। যখনই আঙ্গুল টাচ করে নাকের কাছে লাগিয়েছেন, তখন তো উনি বুঝতে পারেন ঘটনা কি হয়েছে। এটা হচ্ছে আতর, এবং এটা সেই আতরের ঘ্রাণ যেটা ওই যে ওই জিনটা আসার পর, অর্থাৎ ওই কবিরাজ আসার পর যে জিনটাকে হাজির করছিল, তখন সেটা পাওয়া গিয়েছিল। এরপর তো বুঝতে পারছেন ঘটনা কি, কে এই তেলেসমাতি ঘটিয়েছে। এরপর ওই কবিরাজকে ফোন দেওয়া হয়। কবিরাজ বলে, আমি খুব ব্যস্ত, এখন কথা বলতে পারবো না। এইভাবে ইনিয়ে বিনিয়ে উল্টাপাল্টা কথা বলে এড়িয়ে যায়। এর 1 মাস পর যখন ওই কবিরাজের বাড়িতে গিয়েছেন, গিয়ে দেখে এলাহি কারবার, বিশাল বড় একটা বাড়ি উনি তুলছেন। কয়েকতলা ফাউন্ডেশন করে আলিশান এক বাড়ির নির্মাণ কাজ উনি শুরু করেছেন। বুঝতে পেরেছেন যে ঘটনাটা আসলে কি হয়েছে।
ওই দুষ্টু কবিরাজ তার জিনকে কাজে লাগিয়ে ওই অমূল্য গুপ্তধনটা তুলে ফেলেছে। তুলে এই জিনিসটা দিয়ে সে ধনী হয়ে গেছে, এখন সে ঘর বাড়ি তৈরি করছে। আসলে ওই কবিরাজ এখনো এলাকায় আছে, তার বিশাল ঘর বাড়ি, তাদের এই গুপ্তধন বিক্রি করেই সে এটা করেছে বলে অনুমান করা হয়। অনুমান করার যথেষ্ট কারণও রয়েছে প্রিয় লিসেনার্স। আর বলেছিলাম যে সে কবিরাজের নাম বলবো না, কেন বলবো না নিশ্চয়ই বুঝতে পেরেছেন। উনি নিষেধ করেছিলেন, তবে নামটা উনি আমাদেরকে জানিয়েছেন যে এটা তার নাম। আমরা সঙ্গত কারণে বললাম না। আসলে এভাবেই কিন্তু প্রতারণা করে এই জিনিসগুলো মানুষ হাতিয়ে নেয়। কিছুদিন আগে একটা নিউজে দেখলাম যে একটা চক্র গুপ্তধনের স্বর্ণের কথা বলে আর একটা লোকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে। বলেছে যে গুপ্তধনের স্বর্ণ কাউকে বলা যাবে না। তো সেও তো অনেক টাকা দিয়ে দিয়েছে। পরে দেখা গেল এই স্বর্ণগুলো সবই ফেক, আর এক ধরনের মাটির মূর্তি, তার উপরে গোল্ডেন কালার করা। এটা যখন দোকানে নিয়ে গেছে পরখ করার জন্য সন্দেহ হয়েছে, পরে বলল যে এটা তো কোনো স্বর্ণই না, এটা হচ্ছে মাটির জিনিসের উপরে গোল্ডেন কালার করা। যখন ওই হাতে নিয়েছে দেখেছে খুব ভারী, মনে করছে অনেক টাকা স্বর্ণ পেয়ে গেছে। আসলে এরকম একটা চক্র আছে, গুপ্তধনের কথা বলে অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। আর আমরাও বোকা, আমরা মনে করি যে কাউকে বলবো না, ক্ষয়ক্ষতি হয়ে যাবে, এই চিন্তা করে আমরা কাউকে বলি না। তো এটা একটা চক্র তো আছে, যারা দুষ্টু চক্র। কিন্তু এর মধ্যে এই কবিরাজদের মধ্যে আর একটা গ্রুপ রয়েছে, যারা দুষ্টু চক্র এভাবে গুপ্তধন হাতিয়ে নিয়ে যাচ্ছে। এই জন্য অনেক কথাই আসলে কবিরাজদের কাছে বলতে হয় না। আমি বুঝতে পারছি না যে কেন এরকম আল্লাহ একজন জিন এই কাজটা করলো। হতে পারে ওই কবিরাজ ওই জিনকে ভয় ভীতি দেখিয়ে এই ধরনের একটা চৌর্যবৃত্তি করতে বাধ্য করেছিল। তাছাড়া কিন্তু জিনেরা, বিশেষ করে যারা আল্লাহওয়ালা জিন, তারা কখনোই এই কাজটা সহজে করতে চায় না। তাদেরকে ভয় ভীতি বা শাস্তি দিয়ে এই কাজগুলো করানো চায়। হয়তো এই কাজটি করেছিল, আমরা জানি না কি হয়েছিল। তবে অন্যের হক মেরে আসলে কেউ ভালো থাকতে পারে না, এটাই বাস্তবতা। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, ছোটবেলায় আমরা এক ধরনের আইসক্রিম বিক্রেতাদের দেখতাম। কাঠের একটি বক্সের মধ্যে আইসক্রিম নিয়ে গ্রামের পর গ্রাম ঘুরে বেড়াতো, শহরের রাস্তাঘাট দিয়েও চলাচল করত। হাতে একটা ডুগডুগি থাকতো, সেই ডুগডুগি বাজাতো, আইসক্রিম আইসক্রিম বলে তারা চিৎকার করত। তাদের এই ডাক শোনার অপেক্ষায় ছোট বাচ্চারা থাকতো। পিপিলিকার মতো আমরা দৌড়ে বের হয়ে যেতাম আইসক্রিম খাওয়ার জন্য। এখন এই ধরনের আইসক্রিম বিক্রেতাদেরকে আর দেখা যায় না। যারা একটা সময় এই প্রফেশনে ছিলেন তারাও এখন খুব অল্প কয়েকজনই জীবিত আছেন। আমার মনে পড়ে রাজবাড়ী জেলার বিনোদপুর যেই হাফিজিয়া মাদ্রাসা রয়েছে, এই হাফিজিয়া মাদ্রাসার পাশে একজন ব্যক্তি আছেন। উনি একটা সময় এভাবে আইসক্রিম বিক্রি করতেন। উনি মূলত ওই এলাকাতে ঝরু শেখ নামে পরিচিত। তো এই যে ঝরু শেখ কাকা, উনাকে দেখেছি, উনি আইসক্রিম বিক্রি করতেন। উনি যখন হেঁটে যেতেন তখন, মানে আইসক্রিম ছাড়া যখন উনি হেঁটে যেতেন, ওনার চারপাশে অনেক কুকুর ঘিরে ধরত। উনি কুকুরদের জন্য পাউরুটি কিনে খাওয়াতেন। খুব ভালো একজন পশুপ্রেমী ছিলেন। এরপর বয়স হওয়ার কারণে অসুস্থ হয়ে পড়েন। এই যে বিনোদপুর হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় কিন্তু উনি বেশ শ্রম দিয়েছেন। বিনোদপুর যেই মসজিদটা রয়েছে, হাফিজিয়া মসজিদ, মাদ্রাসা সংলগ্ন মসজিদটা, এই মসজিদে উনি দীর্ঘদিন নামাজ আদায় করেছেন। তো একটা সময় এসে তো উনি আর কোনো কাজ ওভাবে করতে পারতেন না, বয়স হয়ে গিয়েছিল। তো আমার সাথে মাঝে মাঝে দেখা হতো। এখন তো অনেকদিন যাওয়া হয় না ওই দিকটাতে। আমি জানি না উনি এখন কি অবস্থাতে রয়েছেন। ওনার কাছ থেকে কিন্তু আমরা আইসক্রিম কিনে খেয়েছি। রাজবাড়ী জেলার আশেপাশে যত গ্রাম রয়েছে উনি এভাবে ডুগডুগি বাজিয়ে আইসক্রিম বিক্রি করতেন। আবার ওনার গলাও ছিল মাশাআল্লাহ খুব ভালো, অনেক উচ্চ স্বরে উনি ডাকতে পারতেন। তো ওনার কাছ থেকে আইসক্রিম খাওয়া লোক এখনো রাজবাড়িতে অনেকে আছেন। আমার এই ঘটনা যারা শুনছেন, অন্তত রাজবাড়িতে যারা আছেন বিনোদপুরের আশেপাশে, তারা অবশ্যই এই ঝরু কাকাকে চিনে থাকবেন। তো এবার যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি একজন আইসক্রিম বিক্রেতাকে নিয়ে।
ঘটনাটা সাল 1971 সালের আগেই হবে। ঘটনার যিনি বর্ণনা করেছেন উনি সালটা ঠিক করে বলতে পারেননি, তবে নিশ্চিত করে বলেছেন তখন আইয়ুব খানের শাসন ছিল। সেই হিসাবে আমরা ধরে নিই 1971 সালের আগে। ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার কোন এক ইউনিয়নে তার বাড়ি ছিল। আর ত্রিশাল যে অঞ্চলটা উপজেলা, এর উত্তর দিকে বসবাস করেন, অর্থাৎ উত্তর দিকের যে এলাকাটা ওইদিকে বসবাস করেন এমন কোন লিসেনার আজকের ঘটনা শুনলে এই ঘটনা হয়তো বা ওনারা জেনে থাকবেন বা শুনে থাকবেন বলে ওনারা আজ করতে পারবেন ইনশাল্লাহ। ওই আইসক্রিম বিক্রেতার নাম ছিল হাসিমউদ্দিন, তবে উনি পরিচিত ছিলেন হাসু নামে। আর উনি দীর্ঘ সময় এই আইসক্রিম বিক্রেতার কাজই করেছেন। লম্বা কালো ছিপছিপে দেহ। আইসক্রিম বিক্রির সাথেই এই হাসু জড়িত ছিল প্রায় 50 বছর। তার এক ছেলে 2 মেয়ে ছিল। ছেলেটিও 20-22 বছর বয়সে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। ঘটনা যখন ঘটে বা যখন শুরু হয় তখন তার বয়স ছিল আনুমানিক 30 বছর। সময়টা তখন 70-এর দশক। গ্রামে, বিশেষ করে ওই এলাকার কোনো গ্রামে তখন বিদ্যুতের সংযোগ ছিল না। হাসু বিয়ে করেছে, নতুন সংসার হয়েছে, তখনও তাদের কোনো সন্ততি হয়নি। আইসক্রিম বিক্রি করাই তার পেশা। প্রতিদিন ভোরবেলা কাঠের একটা বক্স নিয়ে হেঁটে হেঁটে 5 কিলোমিটার দূরে যেতেন ফ্যাক্টরিতে। সেখান থেকে আইসক্রিম এনে গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করতেন। হাসুর নারকেলের আইসক্রিমের অনেক সুনাম ছিল। এখনো মানুষ তার আইসক্রিমের কথা বলে। হাসু প্রাইমারি স্কুল ও মাদ্রাসার সামনে দুপুরে টিফিনের সময় কিছুক্ষণ বসতেন। ছেলেমেয়েরা তার আইসক্রিম কিনে খেত তখন। পরে আবার বেরিয়ে পড়তেন গ্রামের ভিতর। হাসু আইসক্রিম তো পয়সার বিনিময়ে বিক্রি করতেন, এর পাশাপাশি চাল, নারকেল, বেল এগুলোও নিতেন। এগুলো আবার উনি বিক্রি করতেন। আইসক্রিম বানাতে নারকেল এবং বেলও লাগতো। আবার নিজেদের খাওয়ার জন্য চাউল বাড়ি নিয়ে যেতেন। হাসুর সাথে একটি আইসক্রিমের কাঠের বক্স এবং কাপড়ের একটা পুটলি ব্যাগ থাকতো। এভাবেই চলছে হাসুর জীবন। প্রতিদিনের মতো হাসু একদিন আইসক্রিম বিক্রি করতে করতে নিজ গ্রাম ছেড়ে দূরের কোনো এক গ্রামে যায়। আইসক্রিম বিক্রি শেষ হতে সন্ধ্যা হয়ে যায়। হাসু মাথায় আইসক্রিমের বক্স ও তার পুটলি, যেই ব্যাগটা, এটা হাতে নিয়ে হেঁটে চলছে নিজের গ্রামের দিকে। হাসু রাস্তা শর্টকাট করতে একটা বিলের মধ্যে দিয়ে হেঁটে চলছে। এই বিলের নামটা হচ্ছে বোকা বিল। হাসু যেহেতু বহু বছর ধরে গ্রামে গ্রামে আইসক্রিম বিক্রি করে, তাই গ্রামের রাস্তাঘাট সব তার মুখস্থ। কোন রাস্তা কোন দিকে গেছে এগুলো চোখ বন্ধ করে সে হাঁটলেও তার ভুল হওয়ার কথা না। এই বোকা বিল হলো ত্রিশাল উপজেলার সবচেয়ে বড় বিল। এই বিলের মধ্যে ময়মনসিংহ বিভাগীয় বিমানবন্দর নির্মাণ হওয়ার কথা ছিল। মাগরিবের সময় পার হয়ে গেছে তখন। জমাট বাঁধা অন্ধকার নামার আগে বিল পার হয়ে রাস্তায় উঠতে হবে। তখন সময় চৈত্র বা বৈশাখ মাস হবে আর কি। তো বিলের ধানের জমিতে ধান কাটা হয়ে গেছে, তাই হাসুর হাঁটতে তেমন কোনো অসুবিধা হচ্ছে না। হঠাৎ পেছন থেকে একটি বাচ্চার ডাক শুনতে পায় হাসু। হাসু থেমে পেছনে তাকিয়ে দেখে 2টি বাচ্চা তার দিকে দৌড়ে আসছে। একটি ছেলে বাচ্চা, একটি মেয়ে বাচ্চা। বাচ্চা দুটো হাসুর কাছে এসে যখন আইসক্রিম চায় তখন হাসু বলল, বাবা রে, আইসক্রিম তো আজকে শেষ, তোমরা বাড়ি চলে যাও। তো বাচ্চা দুটো তাকে কাকু সম্বোধন করে জিজ্ঞেস করে যে, কাকু আসলে আপনি আইসক্রিম বিক্রি করেন, আইসক্রিম আসলে জিনিসটা কি? এই কথা শুনে হাসু মনে করে, আরে এরা আমার কাছে দৌড়ে আসলো, সব বাচ্চারা তো দৌড়ে আইসক্রিম খাওয়ার জন্যই আসে, অথচ এরা আইসক্রিম চেনে না বা কখনো খায় নাই। হাসু তার এই বক্সটা নামিয়ে ভেতর থেকে 2টো বরফ বের করে দুজনের হাতে দেয়। বলে যে, বাবা আইসক্রিম দিতে পারলাম না, 2টো বরফ আছে, তোমরা এটা নিয়েই যাও, আর কি দেবো তোমাদেরকে, তোমরা তাড়াতাড়ি বাড়ি চলে যাও, আমি দাঁড়াচ্ছি এখানে, ভয় পেও না, কাল দিনের বেলা আসলে আইসক্রিম আমি তোমাদেরকে দেব। তো বাচ্চা দুটো সোজা আইল ধরে চলে গেল। অন্ধকারে মিলিয়ে যাওয়ার পরও হাসু কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, ওদেরকে দেখছিল। কোনো এক অজানা আকর্ষণে ওদের দিকে তাকিয়েছিল হাসু। পরে বক্সটা আবার নিয়ে বাড়ির দিকে হেঁটে চলে গেল হাসু। 1 সপ্তাহ পর ঠিক একই সময় হাসু বোকা বিলের মধ্য দিয়ে হেঁটে চলছে। পিছন থেকে সেই কাকু ডাক শুনে দাঁড়িয়ে যায় হাসু। মাথা থেকে বক্সটি নামায়, তখন খালি বক্স তো মাথায় রেখেছিল আর কি। সারাদিন এই
কাঁধের সাথে রাখতে রাখতে কাঁধ তো ব্যথা হয়ে যায়, মেরুদণ্ড ব্যথা হয়ে যায়, এই জন্য ফাঁকা বক্সটা মাথায় রাখে। তো এই বাচ্চা দুটো কাছে এলে হাসু দুজনকে দুটো আইসক্রিম দেন। তখন অবশ্য আইসক্রিম ছিল, হাসুর সামনেই দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে ওরা। ওদের খাওয়া আর আনন্দ দেখে হাসু বুঝতে পারলেন যে ওরা জীবনে প্রথম আইসক্রিম খাচ্ছে। আইসক্রিম খাওয়া শেষ হলে হাসু তাদের কাছ থেকে দাম চেয়ে টাকা দিতে বলল। বাচ্চা দুটো একজন আরেকজনের দিকে তাকিয়ে থেকে বলল, কাকু আমাদের কাছে তো কোনো টাকা নেই, তুমি তো দিনে আসবে বলে তো আর আসো নাই, আমরা তো দিনের বেলা অনেক অপেক্ষা করেছি, তাই আজকে তোমাকে হঠাৎ করে দেখে ছুটে এসেছি। হাসু হাসি মুখে এই বক্স যেটা ছিল সেখান থেকে আরো দুটো আইসক্রিম বের করে ওদের হাতে দিয়ে বলতে, বাবা তোমরা আইসক্রিম খাও মন ভরে, এখন বাড়ি চলে যাও, পরে কোনো একটা সময় দিও, না দিলেও কোনো সমস্যা নেই। ওরা চলে যায়। তো হাসুর কোনো দিন আইসক্রিম বিক্রির পর 2-4টা আইসক্রিম অবশিষ্ট থেকে যায়, এগুলো পরে ফেলে দিতে হয়। আর ওরা যেহেতু প্রথম খাচ্ছে আইসক্রিম, তাই বাচ্চা দুটোকে আইসক্রিম দিতে পেরে হাসুর ভালোই লাগে। এভাবে হাসু ওদের 3 দিন আইসক্রিম খেতে দিয়েছে। কিন্তু ওরা কোন বাড়ির এটা জিজ্ঞেস করতে মনে ছিল না তার। হাসু প্রায়ই ওদিকে যায়, কিন্তু ফেরার পথে ওদের দেখতে পায় না। এর প্রায় 2 মাস পরের কথা, বর্ষা মৌসুম, বিল পানিতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, তাই সে বিলের মধ্যে দিয়ে শর্টকাট যেতে পারছে না, তাকে রাস্তা ধরেই যাতায়াত করতে হচ্ছে। কোনো একদিন আইসক্রিম বিক্রি শেষে তাকে দ্রুত বাড়িতে ফিরতে হবে, বাড়িতে জরুরি কাজ আছে, তাই হাসু বাধ্য হয়ে বিলের মধ্যে দিয়ে হেঁটে আসছে। বিলের ধান খেতে পানি ভর্তি, তাই সাবধানে পা ফেলে হাঁটতে হচ্ছে তাকে। এভাবে হাসু একবার বিলের মাঝখানে চলে আসছে। আকাশে চাঁদ তখন ছিল না, তখন সন্ধ্যা নেমে অন্ধকার হয়ে এসেছে আর কি, আকাশে চাঁদ নাই। তো চাঁদ না থাকলেও অন্ধকারে হাসুর তেমন অসুবিধা হচ্ছে না চলতে। হাসু তার বেশ কিছুটা সামনে সাদা জুব্বা জাতীয় পোশাক পরিহিত কাউকে দেখতে পেলেন যে এরকম কোন একটা অভাব দাঁড়িয়ে আছে। হাসু এগিয়ে চলছে সামনের দিকে। ওই ব্যক্তির অনেকটাই কাছে আসার পর তিনি লক্ষ্য করলেন প্রায় 10 ফিট লম্বা একজন ব্যক্তি সাদা জুব্বা এবং পাগড়ি পরিহিত দাঁড়িয়ে আছে। তার চোখ সাধারণ মানুষের মতো না, ধবধবে সাদা আলোকিত হয়ে আছে। চারপাশে প্রশান্তিময় সুবাস, গায়ের রং এত সুন্দর মনে হচ্ছে গা থেকে আলো বের হচ্ছে। হাসু যেহেতু গ্রামের মানুষ, এই ধরনের প্যারানরমাল বিষয়ে তার কিছুটা হলেও ধারণা আছে, আর নির্জন একাকী বিলের মধ্যে যেতে গেলে এই ধরনের কোনো কিছুর মুখোমুখি হতে পারে, এটা তো জানা জিনিস। বিপদের আশঙ্কায় অত্যন্ত ভয়ে হাসুর সামনে অগ্রসর না হয়ে পেছন ফিরে উল্টো চলা শুরু করে। হাসুর মাথায় আইসক্রিমের বক্স, এক হাতে চালের ব্যাগ, আবার বিলের ধান ক্ষেত ও আইলে পানি, সে তো দৌড়াতে পারছে না। মনে মনে আল্লাহর নাম নিয়ে দ্রুত হেঁটে চলছে পেছনের দিকে, মানে উল্টো দিকে আর কি, যেদিকে যাওয়ার কথা তার উল্টো দিকে এখন যাওয়া শুরু করেছে। পেছন থেকে সেই 2 বাচ্চার কণ্ঠ, কাকু দাঁড়াও দাঁড়াও, আমার বাবা তোমার সাথে কথা বলবে, তুমি ভয় পেও না। হাসু বুঝতে পেরেছে এখান থেকে সে কোনো মতে পালাতে পারবে না, আর এরা হাসুর ক্ষতিও করবে না। হাসু থেমে পেছনে ফিরে দেখে বাচ্চা দুটো আগে পিছে, আর তাদের বাবা হেঁটে আসছে তার দিকে, মানে একটা বাচ্চা আগে একটা বাচ্চা পিছনে, মাঝখানে তার বাবা। তো ভয়ে হাসুর সারা গা ঘামে ভিজে গেছে, একদম দরদর করে ঘামছে, চারদিকে হঠাৎ নিস্তব্ধ হয়ে গেছে। হাসু তখন তার হৃৎপিণ্ডের কম্পনও শুনতে পাচ্ছে। হাসুর সামনে বাচ্চা দুটো এসে থেমে গেল। লম্বা ওই অবয়ব অত্যন্ত বিনয়ের সাথে হাসুকে সালাম দিল। হাসু তো মুখ দিয়ে আসলে কোনো শব্দ বের করতে পারছে না। তো বেশ কয়েকবার চেষ্টার পর হাসু উত্তরে বললেন, ওয়ালাইকুম আসসালাম। এরপর ওই অবয়বটা বলছে যে আসলে আমি অনেকদিন যাবত আপনার সাথে দেখা করতে অপেক্ষা করি, আপনি ভয় পাবেন না, আমরা আপনার কোনো ক্ষতি করব না, আমরা জিন। আমি আমার সন্তানদের খাবার খেতে দিয়ে আসলে শুনেছি যে ও মাঝে মাঝেই, বিশেষ করে খাবারের সময় আপনার কথা বলতো। আপনি এমন একটা খাবার খাইয়েছেন, আমার সন্তানরা সব সময় এই কথা আমাকে বলে, বিশেষ করে খাবারের সময় উঠলেই বলে যে জানো একজন আঙ্কেল, একজন কাকু আমাদেরকে আইসক্রিম খেতে দিয়েছে, দারুণ একটা জিনিস, খুব ঠান্ডা, এই কারণে আপনি তো আমাকে ঋণী করে ফেলেছেন। হাসু উত্তরে বলেন যে আমি তো আসলে ওদের চিনতে পারি নাই যে ওরা কারা, আমি তো ছোট বাচ্চা মনে করছি, ওরা যে জিন না আমি তো বুঝতে পারি নাই। সন্ধ্যার পর ওরা একদিন আমাকে ডেকে থামায়, আমি ভেবেছি আইসক্রিম কিনতে আসছে, আইসক্রিম খেতে তো দিয়েছি, বলে যে আমাদের কাছে টাকা নাই, আর আমাকে কাকু ডেকেছে, ওদেরকে দেখলে কেন যেন আমার খুব মায়া লাগে, তাই কখনো ফেরার পথে ওরা ডাক দিলে
আমার কাছে আইসক্রিম থাকলে আইসক্রিম খেতে দিতাম। কখনো এমনও হয়েছে যে ওরা ডাকবে এই পথ দিয়ে যাওয়ার সময়, এই জন্য আমি কয়েকটা আইসক্রিম রেখে দিয়েছি, যদি ওরা ডাকে এই জন্য। তো তখন জিনটা বলে যে আমি তো আপনার বিষয়ে খোঁজখবর নিয়েছি, আপনার ঋণটা কিভাবে শোধ করব, বাচ্চারা আইসক্রিম খেয়েছে, আপনি তো গরিব মানুষ, কষ্ট করে আইসক্রিম বিক্রি করেন ঘুরে ঘুরে, অনেক কষ্ট হয় বুঝতে পারি, আপনার আইসক্রিমের দামটা তো দিতে হবে, ঋণ তো শোধ করতে হবে, তাই না? আর বিলের মধ্যে পানি হয়ে গেছে, আপনি তো এদিকটা তারা আসেন না, তো আজকে যখন আপনি আসছেন এই জন্যই অপেক্ষা করছিলাম আপনার জন্য। এখন বলুন আপনার আইসক্রিমের দাম কত হয়েছে, আমি আইসক্রিমের দামটা দিতে চাই। তখন হাসু সাহস করে উত্তর দিয়ে বলেন যে অন্যায় হলে ক্ষমা করবেন, প্রথম দিন আইসক্রিম দিয়েছি এটা সত্য, তখন টাকা চেয়েছি, কিন্তু এরপর থেকে ওদের প্রতি এমন একটা মায়া জন্ম হয়ে গেছে, আমি টাকার জন্য ওদেরকে আইসক্রিম দেই নাই। আমি যদি ওদেরকে টাকার জন্য আইসক্রিম দিতাম তাহলে তো ওদেরকে জিজ্ঞেস করতাম যে তোমাদের বাড়ি কোনটা, তাহলে বাড়িতে গিয়ে টাকা চাইতাম। ওদেরকে কি কখনো আমি জিজ্ঞেস করেছি? আর আমি তো জানতামও না যে ওরা কারা, ওদেরকে এমনিতেই দিয়েছি, বাড়ির ঠিকানাও জিজ্ঞেস করি নাই। আর বাড়ির ঠিকানা জিজ্ঞেস করার যদি এটাই কারণ যে কেন করি নাই, কারণ আমি তো এমনি দিয়েছি, টাকার জন্য না, ওদের তো পরিচয় জিজ্ঞেস করি নাই আমি। তখন ওই জিন অবয়বটি বলল আমরা মুসলিম জিন সম্প্রদায়, আমি এই এলাকার যে সম্প্রদায় রয়েছে তাদের প্রধান, আমার সন্তানের প্রতি ভালোবাসার বিনিময়ে কিছু একটা না দিলে তো কেমন হয় না? আমি কি আমার সম্প্রদায়ের কাছে ছোট হয়ে যাব না আপনাকে কোনো একটা উপহার না দিলে? যে আমার সন্তানরা আপনার কাছ থেকে আবদার করে আইসক্রিম খেয়েছে, আপনাকে একটা উপহার তো দিতেই হয়, আপনি দয়া করে কিছু একটা রাখবেন আমার তরফ থেকে। আর আমার পাহারা এখানে আরো অনেকে আছে, আপনি তাদেরকে দেখতে পাচ্ছেন না। এই বলে জিনটি বলল আপনার হাতের ওই চাউলের ব্যাগটা আমার হাতে দিন। হাসু কোনো কথা না বলে ওই ব্যাগটা ওই জিনটার হাতে দেয়। জিন ব্যাগ হাতে নিয়ে কিছু একটা পরে একটা হাত ব্যাগের ভিতরে ঢুকালেন এবং চাউল নাড়াচাড়া করলেন, মানে চালটা এরকম নাড়াচাড়া করছে। এরপর ব্যাগটা হাসুর দিকে দিয়ে বলল কাল থেকে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় পবিত্র শরীরে বিসমিল্লাহ বলে ব্যাগের ভিতরে হাত ঢুকিয়ে চাউল বের করে রান্না করবেন, ইনশাল্লাহ কোনোদিন আপনার অসুবিধা হবে না। তবে কখনো ব্যাগ খুলে ভিতরে কি আছে এটা দেখবেন না, দিনে 2 বারের বেশি চাল বের করবেন না, খাওয়া ছাড়া এই চাল বিক্রি করতে পারবেন না, আপনি আর কখনো এই বিল দিয়ে যাতায়াত করবেন না। আপনাকে দেখলে আমার সন্তানেরা আপনার কাছে আসবে, আর এই বিলে আমাদের পাশাপাশি অনেক খুব খারাপ পিশাচ রয়েছে, এরা আপনার ক্ষতি করতে পারে। যখন দেখবে যে আমরা আপনার সাথে যোগাযোগ করি তখন আপনাকে এরা ক্ষতি করার জন্য চেষ্টা করবে। আর আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আমার বাচ্চারা যদি কাউকে কিছু না বলে চলে আসে তখন আমার বাচ্চাদেরও ওরা ক্ষতি করতে পারে, এই জন্য খুব সাবধানে থাকবেন। যদি কখনো প্রয়োজন হয় আমরা আপনার সাথে যোগাযোগ করব, আর আমাদের যদি কোনো প্রয়োজন মনে করেন তাহলে আমরা আপনাকে সাক্ষাৎ দিব ইনশাল্লাহ। অবশেষে জিন হাসুর কাছ থেকে বিদায় নেয়, তারা হেঁটে হেঁটে অন্ধকারে মিলিয়ে যায়, চারদিকে নিস্তব্ধতা কেটে যায়। ঝিঝি পোকা ও ব্যাঙের ডাক এবার হাসুর কানে ভেসে আসে। হাসু দেরি না করে বাড়ির দিকে চলল। বাড়িতে ফিরে হাসু তার স্ত্রীকে সমস্ত ঘটনা খুলে বলল। হাসুর স্ত্রী তাকে গোসল করে আসতে বলল এবং ঘরের যে স্টিলের একটা বক্স রয়েছে এর মধ্যে চাউলের ব্যাগটা রেখে দিতে বলল। হাসু তাই করলো। পরদিন সকালে হাসুর স্ত্রী ব্যাগ থেকে চাল বের করে রান্না করলেন, খাওয়া দাওয়া করে হাসু ওই বক্স আর অন্য আরেকটা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লেন আইসক্রিম বিক্রি করতে। তো 2 দিন পর রাতে হাসুর স্ত্রী হাসুকে জানালেন ব্যাগ থেকে চাল বের করে 2 দিনে 4 বেলা রান্না করেছি, অথচ ওজনে মনে হচ্ছে ব্যাগটা থেকে কোনো চালই কমে নাই, চাল আগের মতোই আছে। আল্লাহ আমাদের ভালো মতোই দিন পার করাচ্ছেন আলহামদুলিল্লাহ। আপনি জিনের এই চাউলের ব্যাগটা ফেরত দিয়ে আসেন, পরে আমাদের কোনো ক্ষতি হতে পারে। হাসু তার স্ত্রীকে অভয় দিয়ে বললেন তারা মুসলিম ভালো জিন, আমাকে খুশি হয়ে উপহার দিয়েছে, উপহারের বিনিময়ে তো কোনো কিছু দাবি করেনি, এখন ফেরত দিলে তাদের অপমান করা হবে না, ওরা রাগ করবে না? তার উপহার দেয়া জিনিসকে এইভাবে ফেরত দেয়া যায়? এটা তো ঠিক হবে না, এটা ভদ্রতা হতে পারে না, আর আল্লাহর ইচ্ছা ছাড়া কিছু হয় না, তুমি এই ঘটনা কাউকে বলো না। তো এভাবে হাসুর পরিবার এই ব্যাগের চাল প্রায় 10 বছরেরও বেশি সময় খেয়েছেন।
হাসুকে জিন ব্যাগ দেওয়ার পরের বছর হাসুর স্ত্রীর পেটে সন্তান আসে এবং স্বাভাবিকভাবে একটি ছেলে সন্তানের জন্ম হয়। বাচ্চার বয়স 1 বছর হওয়ার আগে ঘটে যায় এক ঘটনা। হাসুর স্ত্রী ঘরে বাচ্চাটিকে মাটিতে একটি পাটিতে বসিয়ে উনি উঠোনে মাটির চুলায় ভাত রান্না করছেন। ঘর থেকে উঠোনের চুলা একদমই কাছে। হাসুর স্ত্রী রান্নার সময় ঘরের দিকে নজর ছিল, বাচ্চা ঘরে, তাই জন্য কোনো কুকুর বিড়াল না ঢোকে। রান্নার এক পর্যায়ে হাসুর স্ত্রী ঘরে গিয়ে বাচ্চাকে না পেয়ে সারা ঘর খুঁজতে থাকে। খুঁজে না পেয়ে চিৎকার করে কান্নাকাটি শুরু করে দেয়। পাশের ঘর থেকে মানুষজন ছুটে আসে, সকলেই বাড়ির আশেপাশে খোঁজাখুঁজি করে কিন্তু খুঁজে পায় না বাচ্চাটাকে। এলাকার সব জঙ্গল, ধান ক্ষেত, পুকুর তল্লাশি করার পরও বাচ্চার কোনো হদিস পাওয়া যায় না। তখন কিন্তু অনেক সময় ছোট বাচ্চাকে শেয়ালে ধরে নিয়ে যেত। তো সারা গ্রামের মানুষ জেনে যায় যে হাসুর বাচ্চা ঘর থেকে নিখোঁজ। বাচ্চা হামাগুড়ি দিয়ে বের হয়ে পুকুরের পানিতে পড়ে গেলেও তো তার মৃতদেহ পানিতে ভাসার কথা, কিন্তু সেটা তো হচ্ছে না। এভাবে খোঁজাখুঁজি করে সারাটা দিন পার হলো। রাতে হাসুর স্বপ্নে দেখে বিভৎস চেহারার একটা মহিলা অবয়ব হাসুর বাচ্চা কোলে নিয়ে হাসুকে বলে, ওই ব্যাগ আমাকে দিয়ে দে, বিনিময়ে তোর বাচ্চাকে আমি ফিরিয়ে দেব। তোর বাচ্চাকে এখনো কিন্তু কিছু করি নাই। এই বলে ওই মহিলা ভয়ঙ্কর ভাবে হাসতে লাগলো। হাসু ভয়ে ঘুম থেকে উঠে জেগে বিছানার চৌকিতে বসে পড়ে। ওই সময় হাসুর স্ত্রীও জেগে ওঠে। হাসু কিছু বলার আগেই তার স্ত্রী স্বপ্নের কথা বলে হাসুকে, কারণ তার স্ত্রীও আসলে একই স্বপ্ন দেখেছে বলে জানায়। দুজন একই সাথে একই স্বপ্ন। তারা এটাকে নিছক স্বপ্ন মনে করল না। তৎক্ষণাৎ হাসুর মনে পড়ে সেই জিনের সাক্ষাতের কথা। প্রয়োজন হলে সাক্ষাৎ করার কথা বলেছে। হাসু শুয়ে তার স্ত্রীর সাথে এই বিষয়ে কথা বলে। দুজনেই জেগে এই ব্যাপারে আলাপ করছে। হঠাৎ একটা দমকা বাতাসের শব্দ পেলেন দুজন, এবং চারদিক কেমন যেন নিস্তব্ধ হয়ে গেল। ঘরের বাইরে থেকে ভেসে এলো সেই প্রশান্তিময় সুবাস। নিস্তব্ধতা আর এই সুবাসে হাসু বুঝে গেল নিশ্চয়ই সেই জিন এসেছেন তার সাথে দেখা করতে। হাসু তার স্ত্রীকে বললেন, ভয় পেও না, আমার সাথে বাইরে আসো। এই বলে দুজন ঘর থেকে বের হলেন। হাসু বের হয়ে দেখলেন ওই জিনটা তার সামনে দাঁড়িয়ে আছে, উঠোনে আছে আর কি। হাসু প্রথমবার নিজে থেকে সালাম দিলেন। এবার জিন সালামের উত্তর দিলেন। হাসু ও তার স্ত্রী দেখলেন জিন একা আসেনি, উঠোন থেকে দূরে আরো অনেককেই দেখা যাচ্ছে। জিন নিজে থেকে হাসুর বাচ্চা নিখোঁজ হওয়ার ঘটনাটা জানালেন সেই পিশাচ জিনদের একজন তাদের বাচ্চা অপহরণ করে নিয়েছে। হাসুকে দেওয়া ব্যাগ দিয়ে তারা জাদুবিদ্যা চর্চা করবে, এই ব্যাগ নেয়ার জন্য এই কাজ করেছে। ব্যাগ হাসিল করবে, তাই বাচ্চার কোনো ক্ষতি এখনো করেনি। হাসুর স্ত্রী মাটিতে বসে কান্নাকাটি শুরু করে। হাসু মনে মনে ভাবছেন, আজ এতগুলো জিন আমার বাড়িতে এসেছে, আর আমরা এই যে কথাবার্তা বলছি তা তো বাড়ির সবাই জেনে গেল। জিন তার সাথে যেই জিনদের বাচ্চাটিকে উদ্ধার করে আনতে বলে এবং সাথে অপহরণকারী পিশাচকে আটক করে আনতে আদেশ দেন। হাসু জিনকে ঘরে আসতে অনুরোধ করেন। হাসু মনে মনে ভয় পাচ্ছে তাদের কথাবার্তা বাড়ির মানুষ, বিশেষ করে আশেপাশে তো আরো প্রতিবেশীরা থাকে, যদি তারা জেনে ফেলে, যদি কোনো সমস্যায় পড়তে হয়। জিন তাকে জানায় আজ সে হাসুর ঘরে যেতে পারবে না, বাচ্চা উদ্ধার হোক, পরে কোনো একদিন এসে দাওয়াত খেয়ে যাবে, সাথে তার 2 সন্তানও আসবে। জিন হাসুকে অভয় দিয়ে জানান, আমাদের সাক্ষাৎ আর কথাবার্তা এই বাড়ির অন্য কেউ বাইরে থেকে শুনতে পাবে না। আমরা যাকে ইচ্ছে তার সামনে দৃশ্যমান হই, আমাদের ইচ্ছা ছাড়া কেউ আমাদের দেখতে পায় না। এটা আল্লাহ তাআলা আমাদেরকে এই ক্ষমতাটা দিয়েছেন। এমনকি আমাদের কোনো শব্দ অন্য কেউ শুনতে পাবে না ইনশাল্লাহ। আপনার চিন্তার কোনো কারণ নেই। একজন জিন হাসুর বাচ্চা কোলে নিয়ে জিনদের যিনি সর্দার তার কাছে দেন এবং জানান সেই পিশাচকে আটক করা হয়েছে। জিন হাসুর কোলে বাচ্চা ফেরত দিয়ে বলেন, বাচ্চা বড় হওয়া পর্যন্ত তাদের একজন এই বাড়ি পাহারা দেবে, তবে কোনো বাড়িতে কেউ মারা গেলে এই বাচ্চা নিয়ে যেন সেই বাড়িতে না যায়, কারণ এখানে একটা সমস্যা সৃষ্টি হয়ে যাবে, তখন কিন্তু অনেক কিছু ওনারা করতে পারবেন না। তো জিন বিদায় নিয়ে চলে যান। পরদিন বাচ্চা পেয়েছে জেনে সারা গ্রামের লোকজন ছুটে আসে হাসুর বাড়িতে। কিভাবে বাচ্চা ফেরত পেল সবাই জানতে চায়। হাসু এক কবিরাজের কথা বলে যে কবিরাজের কাছে গেছিল, কবিরাজ বিশেষ এক পদ্ধতিতে বাচ্চাটাকে ফেরত নিয়ে আসছে। তো এই বলে সে আসল ঘটনা গোপন করে। এখানে আরো একটি ঘটনা উল্লেখ করা প্রয়োজন। ওই সময়টাতে হাসুর বাড়িতে কোনো চুরির ঘটনা ঘটেনি। এই যে দীর্ঘ একটা সময় হাসুর বাড়িতে কোনো চুরি হয় নাই। তখনকার সময় ভাত চুরি হয়ে যেত, রান্নাঘরে থাকা ভাত রান্না মানে গরম ভাত এটা চুরি হয়ে যেত, পাতিল সুদ্ধা চুরি হয়ে যেত, থালা বাসন চুরি হতো গ্রামে হর হামেশাই। ধনী গরিব সবার ঘরেই কম বেশি চুরি হওয়ার রেকর্ড আছে। একবার অন্য গ্রামের এক লোক গভীর রাত্রে ভয়ে
আত্মচিৎকার করে ফসলের ক্ষেতে। এলাকার মানুষ কুপি বাতি হারিকেন নিয়ে বেরিয়ে খুঁজে দেখে ধান ক্ষেতের আইলে একটা মানুষ অজ্ঞান হয়ে পড়ে আছে। তাকে তুলে বাড়িতে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সে জানায় সে রাতে ভাত চুরি করতে এসেছিল। হাসুর বাড়ির সামনে আসতেই একজন আগুনের তৈরি লম্বা মানুষ এসে তাকে ধাওয়া করে। সে ভয়ে চিৎকার করে দৌড়ে পালিয়ে যেতে গিয়ে এই ঘটনা ঘটেছে, অজ্ঞান হয়ে গেছে। তো হাসুর বাচ্চার বয়স 10 বছর হওয়া পর্যন্ত জিন হাসুর বাড়ি পাহারা দিয়েছে। জিন তার 2 বাচ্চা নিয়ে হাসুর বাড়িতে নাকি অনেকবারই এসেছে, দাওয়াত খেয়ে গিয়েছে। জিন নাকি দুধ নারকেল দিয়ে রান্না পায়েস খেতে খুব পছন্দ করত। জিন হাসুকে তাদের রাজ্যেও নিয়ে গিয়েছিল, একবার নয় একাধিকবার। জিনদের রাজ্য, জিনদের বর্ণনা, এগুলো হাসু বিভিন্ন সময় নাকি বলেছে। হাসুর ছেলের বয়স 10 বছর হয়েছে। হাসুর শরীরে গুটি বসন্ত রোগ হয়েছে, সারা শরীর বসন্তে ছেয়ে গেছে। হাসু গায়ে কাপড় পরিধান করতে পারে না, এমনকি বিছানাতে শুতেও নাকি পারে না। হাসুর বাড়িতে বেড়াতে এসেছেন তার শাশুড়ি। হাসুর অসুখ নিয়ে হাসুর স্ত্রী গ্রামের মহিলাদের মতো বিলাপ করে আর ওই চালের ব্যাগটাকে দোষারোপ করে। জিনের চাউল খেয়ে কোনো অভিশাপে নাকি এই হাসুর রোগ হয়েছে। জিনের চাউল কথাটা হাসুর শাশুড়ি শুনে ফেলেন। হাসু বাড়িতে কোনো চাল কিনে আনে না, এই ব্যাপারে তার শাশুড়ি নিশ্চিত হন, কারণ এর আগে অনেকবার সে এসেছে, বাড়িতে থেকেছে, হাসুকে কখনো চাল কিনে আনতে দেখেনি। হাসু আইসক্রিম বিক্রি করে যে চাল পায় তা ঘরে আনে না, বাজারে বিক্রি করে দেয়। নিশ্চয়ই চাউলের অলৌকিক কোনো কিছু এই বাড়িতে আছে, তাই পরদিন থেকে সে নজর রাখে ঘরের ভিতরে। রান্নার সময় হলে হাসু তার বউকে নিজের কোমর থেকে চাবি খুলে দিত, চাউল নামিয়ে আবার বউ চাবি ফেরত দিত। সেই বক্সের চাবি হাসুর কোমরে বাঁধা থাকতো। কোনো একদিন হাসুর ঘুমের মধ্যে শাশুড়ি চাবি চুরি করে সেই বক্স খুলে ভেতরে একটি চাউলের ব্যাগ পায়। সেই চাউলের ব্যাগ খুলে উল্টে পাল্টে সব দেখে, কিন্তু ভেতরে 2 কেজি চাল ছাড়া আর কিছুই পায়নি। হতাশ হয়ে শাশুড়ি পুনরায় ওই চাবি হাসুর কোমরে আবার রেখে আসে। ঠিক একদিন পর সকালবেলা রান্নার সময় হাসুর স্ত্রী হাসুকে জানায় চাউলের ব্যাগ তো শেষ, আর কোনো চাল নাই। শোনা মাত্র হাসু পাটি থেকে অসুখ নিয়ে দৌড়ে ওই বক্স খুলে দেখে একদম স্তম্ভিত হয়ে যায়। হাসু নিশ্চিত হয় এখান থেকে চাউল বিক্রি করেছে বা ব্যাগ খুলে কেউ দেখেছে। তবে কাজটা যে কে করেছে সে তার আসলে আইডিয়া থেকে ওই সময় বুঝতে পারছিল না। তবে যেই করেছে সে তার কোমর থেকে চাবিটা চুরি করে এই কাজটি করেছে। হাসুর স্ত্রী যেহেতু বহু বছর ধরে চাউল বের করে রান্না করে, তাই তার প্রতি সন্দেহ না করে হাসু তার শাশুড়িকে বা তার ছেলেকে সন্দেহ করে। ঠিক ওই দিনই হাসুর স্বপ্নে জিন এসে জানায় হাসুর শাশুড়ি ব্যাগ খুলে দেখেছে, এই ব্যাগের কার্যকারিতা শেষ হয়ে গেছে। হাসু যেন শাশুড়িকে কোনো কিছু না বলে এই কাজের জন্য। এই ঘটনার পর হাসুর ব্যাগের অলৌকিক গুণাগুণ নষ্ট হয়ে যায়, কিন্তু জিনের সাথে হাসুর সম্পর্ক থেকেই যায়। এই ঘটনার পরও কিন্তু হাসুকে একবার জিন রাজ্যে নেওয়া হয়েছিল। হাসুর শাশুড়ির কাছ থেকে মানুষজন এই ব্যাগের ঘটনা জেনে ফেলে। প্রথম দিকে হাসু মিথ্যা কল্প কাহিনী বলে উড়িয়ে দিত, পরে যখন আসলে সত্য প্রকাশিত হয়ে যায় হাসু কয়েকজনের কাছে স্বীকারও করেছিল। হাসু এমন কিছু বিশ্বস্ত লোকজনকে দেখিয়েছিল যাতে করে তারা বিশ্বাস করতে বাধ্য হয়। তখন স্থানীয় মসজিদের ইমাম সাহেব হাসুর কাছ থেকে সবকিছু শুনেছেন, কিন্তু যেদিন হাসু তাকে একটি বিশেষ ফল খেতে দিয়েছিল সেদিন থেকে ইমাম সাহেব আর অবিশ্বাস করেননি। প্রথম দিকে আসলে ইমাম সাহেব বিশ্বাস করেননি, পরে একটা বিশেষ ফল দিয়েছিল যেটা আসলে নর্মালি পাওয়া যায় না, কারণ ওই ফল সাধারণ কোনো ফল ছিল না। এক পর্যায়ে ইমাম সাহেব বিশ্বাস করেন। এমন সুন্দর এবং স্বাদের ফল আসলে পাওয়া খুব দুষ্কর। আরো বেশ কিছু ছোট ছোট ঘটনা রয়েছেন, বর্ণনাকারী এটা প্রকাশ করতে নিষেধ করেছেন। এটা ছিল হাসুকে নিয়ে ঘটে যাওয়া ঘটনা। প্রিয় লিসেনার্স, কেমন লাগলো ঘটনাটি? এবারের থার্সডে নাইটের 159তম আয়োজনের শেষ ঘটনায় চলে যাই। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার ঘটনা এর আগেও আমরা প্রচার করেছি। আমাদের থার্সডে নাইটের 143তম আয়োজনে পিচ্চি পিশাচ শিরোনামে ওনার ঘটনা আমরা শেয়ার করেছিলাম। আর ওনার নাম মোহাম্মদ মনির হোসেন। ওনার বাড়ি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের চাচিতারা গ্রামে। চলুন ঘটনায় চলে যাব। আপনাদের সেই ঘটনাটি, বিশেষ করে পিচ্চি পিশাচ যে ঘটনাটি যদি কারো মনে থাকে তাহলে হয়তোবা আপনাদের কিছুটা মনের মধ্যে এখন চলে আসতে পারে যে ওনার নানার সাথে ঘটে যাওয়া ঘটনা, যেই ঘটনায় জিনের সাথে সীমানা ভাগ করে মাছ ধরার কথা সেখানে উল্লেখ করা হয়েছিল। আসলে ব্যাপারটা কি ছিল চলুন যাই। তো ওনার নানার নাম মনির উদ্দিন। এখানে কিন্তু একটা বিষয় যে ওনার নাম মনির হোসেন, কিন্তু ওনার নানার নাম হচ্ছে মনির উদ্দিন। আর
ঘটনাটি যখন ঘটে তখন সময়কাল 1985 কি 86 সাল এরকমটা হতে পারে আর কি। এই যে মনিরুদ্দিন নানার ডাক নাম হচ্ছে মনু। মনু জেলে নামে এক নামে সবাই চিনত। তো নানার বাড়ি হচ্ছে ভোয়া গ্রামে। তো নানার 3 জন ছেলে আর মেয়ে 2 জন, মোট 5 জন সন্তান। আলহামদুলিল্লাহ সবাই এখনো বেঁচে আছেন, সুস্থ আছেন। তো এদের মধ্যে সবচাইতে ছোট সন্তান হচ্ছেন এই যে মনির হোসেন ভাইয়ের মা। পরিবার তো বড়, পরিবারের সবার মুখে আহার তুলে দেওয়ার জন্য তো কাজকর্ম করতে হবে। কিন্তু সমস্যা হলো এই যে মনু নানা, উনি কোনো কাজ করতে চাইতেন না। এখন কাজ তো করতেই হবে, কি করা যায়? উনি চিন্তা করলেন যে কাজ না করে কতদিন চলা যায় দেখি। এই চিন্তা থেকে উনি যে কাজটি করেছেন সেটা হচ্ছে যে একটা কাজ তো করছেনই, কিন্তু সেই কাজটাকে আসলে কাজের পর্যায়ে নেওয়া যায় না, এটা বলতে হবে অকাজই। কারণ হলো রেখে যাওয়া, অর্থাৎ ওনার পূর্বপুরুষদের রেখে যাওয়া প্রায় 5 একর জমি বা 500% জমি ছিল। এইগুলো কিছু কিছু করে বিক্রি করছেন আর খাচ্ছেন, বিক্রি করছেন আর খাচ্ছেন। এভাবে বসে খেলে তো একটা সময় রাজার ভান্ডারও শেষ হয়ে যায়। এখন এই যে মনু নানার বাবা, উনি কিন্তু বুঝতে পেরেছিলেন যে অবস্থা বেশি দিন এভাবে আর ভালো থাকবে না। কিভাবে ভালো থাকবে? এভাবে জমি বিক্রি করতে থাকলে কি কেউ আর ভালো থাকতে পারে? সম্পত্তি তো প্রতিনিয়ত খোয়া যাচ্ছে। এখন ওনারও বয়স হয়ে গিয়েছিল, উনিও দিন মজুরি করতেন কোনো কোনো সময়, কিন্তু এখন তো ওনার বয়স হয়ে গেছে, উনি তো আর কিছু করতে পারেন না। আর এভাবে জমি বেচে বেচে যদি চলতে থাকে এই মনু নানা, তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। জমি বিক্রি করতে করতে একটা সময় জমিও প্রায় শেষ দিকে চলে এসেছে। এখন যতটুকু আছে এগুলো যদি বিক্রি করে ফেলে তাহলে চাষবাস করে খাওয়ার মতো আর কিছুই থাকবে না। একটা সময় হয়তোবা এই ভিটে মাটিও বিক্রি করে ফেলবে। ওই সময়ে নানার বাবা এই মনু নানাকে খুব করে বুঝান যে কিছু একটা করতে হবে রে বাবা, এইভাবে তো চলবে না, অনেক তো ক্ষতি হয়ে গেছে ইতিমধ্যে, এখন কিছু একটা কর। তো নানা বুঝতে পারলেন যে আসলে অনেক বড় ভুল করে ফেলেছেন। এখন যা ভুল করেছেন সেটা তো আর সমাধান হবে না, কাজ তো একটা ধরতেই হবে। নানা তখন কর্মঠ হয়ে গেলেন। আগের ভুল থেকে শিক্ষা নিয়ে উনি আবার নতুনভাবে জীবন শুরু করলেন। উনি বিভিন্ন সময় বিভিন্ন কাজ করতেন। যেই নানা কোনো কাজই করতে চাইতেন না, সেই নানা পরিবারের সদস্যদের মুখে আহার তুলে দেওয়ার জন্য ভ্যান গাড়িও চালানো শুরু করলেন। এরপর বর্ষাকালে উনি মাছ ধরার কাজে নেমে পড়তেন। এখানে একটা কথা বলে রাখা ভালো, এই যে মনু নানা, উনি মূলত মাছ ধরতেন পরিবারের সদস্যদেরকে খাওয়ানোর জন্য। আল্লাহর কি অশেষ রহমত যে উনি যখন মাছ ধরতে নামতেন, মাছ যতটুকু তার পরিবারের জন্য লাগতো তার থেকে বেশি মাছ পেয়ে যেতেন, সেটা আবার বিক্রি করতেন। এক এক সময় এক এক কাজ করতেন। নানা গুড়ের সিজনে গুড়ের ব্যবসাও করতেন। তো একবার হয় কি, রাত 1টার দিকে নানা গুড়ের আড়তে গিয়েছেন, ওখান থেকে গুড় কিনেছেন, আবার রওনা দিয়েছেন রাত 3টার দিকে। গুড় কিনেছেন 2-2.5 মণ। এটা কিনে বাড়ির দিকে রওনা দিয়েছেন ঝাঁকার উপরে নিয়ে, মাথার উপর ঝাঁকা, তার উপরে গুড়। বিশেষ করে ওই আড়তে রাতের বেলায় গুড় বিক্রি হতো, ওটা আবার রাতের বেলায় নিয়ে চলে আসতে হতো, পরের দিন আবার বাজারে যেতে হতো। এত ভারী একটা ঝাঁকা, এটা কিন্তু নিজে নিজে মাথার উপর উঠানো যেত না। 2 জনের সহযোগিতায় এটা উঁচু করে মাথার উপর বসিয়ে দেওয়া হতো। যদি কোনো কারণে মাথার থেকে নামানো লাগতো তখনও কিন্তু 2-1 জনের সহযোগিতা লাগতো, তোলার সময়ও লাগতো। তো ওরকম সহযোগিতা নিয়েই মাথার উপরে উনি ওই গুড়ের ঝাঁকা তুলেছেন। প্রায় 2.5 মণ গুড় নিয়ে উনি বাড়ির দিকে ফেরত আসছিলেন। উনি যখন ফেরত আসছিলেন হঠাৎ করে উনি পা পিছলে পড়ে যান। আর তখন ওনার যে ঝাঁকা, যেটার উপর গুড় ছিল, এগুলো কি হয় যে নদীর পাড় দিয়ে আসছিলেন, তো ওটা একটা চর এলাকা ছিল, ওই বালুর মধ্যে পড়ে গিয়েছে। নানা তো চিন্তায় পড়ে যান যে এই গুড়গুলো যে পড়ে গেল, কিছু গুড় তো নষ্ট হয়ে গেছে বাড়িটালি লেগে, এইগুলো উনি কি করবেন? হ্যাঁ, ওটা নেয়ার পরে হয়তো বা কোনো বিশেষ প্রক্রিয়ায় এই বালুগুলো পরিষ্কার করতে পারবেন, কিন্তু সমস্যা হচ্ছে
যে এই 2.5 মণ ওজনের এই ঝাঁকা, এই গুড়গুলো আবার উনি পাশ থেকে সংগ্রহ করছেন, এই ঝাঁকাটা এখন মাথায় তুলবেন কিভাবে? এটা তো ওনার পক্ষে অসম্ভব। আর এত রাত্রেবেলা এই চর এলাকায় কোনো মানুষজন তো দূরের কথা, দূর দূরান্ত থেকেও কোনো শেয়ালের ডাকও শোনা যাচ্ছে না। তাহলে কে তাকে সাহায্য করবে? উনি খুব চিন্তায় পড়ে যান। উনি চিন্তা করেন যে এই যে আজকে যে পুঁজিটা ছিল এটা দিয়ে গুড় কিনলাম, এই পুঁজিটা যদি নষ্ট হয়ে যায় তাহলে গুড় কিনবো কিভাবে, পরিবারকে কিভাবে চালাবো? আল্লাহর কাছে খুব কান্নাকাটি করতে থাকেন, আল্লাহ আমাকে একটা উপায় বাতলে দাও, আমি কিভাবে এই জিনিসটা মাথায় তুলবো, আমি তো পারছি না, আমার তো কোনো উপায় নাই, আমার শরীরে তো এত শক্তি নাই, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো। এরকম করে আল্লাহর কাছে খুব কান্নাকাটি করছিলেন। তো একটা সময় উনি চিন্তা করেন যে দেখি বিসমিল্লাহ বলে আমি এই ঝাঁকাটা মাথায় উঠানোর চেষ্টা করি। উনি বিসমিল্লাহ বলে যখনই ঝাঁকাটা মাথায় উঠানোর চেষ্টা করলেন, মনে হলো উনার ঝাঁকাটা একদম হালকা। উনি অনায়াসে এটা মাথায় তুললেন, তবে মাথায় তোলার পর উনি ফিল করলেন ঠিক আগে যে 2.5 মণের ওজনটা ছিল ঠিক তেমনটা। তাহলে এত সহজে উনি কিভাবে তুলে ফেললেন? এটা তো একটা রহস্যময় ব্যাপার, তাই না? এবার চলে আসুন অন্য আর একটা ঘটনায় যাই। তো ওই এলাকাতে যেটা ফসলি জমি, ওর মধ্যে যদি পানি চলে আসে ওটাকে ওনারা খুজ বলেন। আর এই খুজের মধ্যে পানি আসলে এই পানিগুলো শুকিয়ে যেতে মাসখানেক সময় লাগতো। তো নানা বছর এই সময়টাতে উনি মাছ ধরতেন, শুধু অন্য কোনো কাজ করতেন না, মাছ ধরতেন, পরিবারের সদস্যদেরকে নিয়ে খেতেন আর বিক্রি করতেন। তো এক রাতে নানা এই খুঁজে গিয়েছেন, তারপর উনি মাছ ধরার চেষ্টা করছেন। তো মাছ পাচ্ছেন, কিছু কিছু জায়গায় গেলে মাছগুলো লাফ দিয়ে উপরে উঠে যায়, আবার পানির মধ্যে পড়ে। তো নানা দেখেন যখনই কোনো মাছ লাফ দিয়ে উপরে ওঠে, এই মাছটার পানির মধ্যে পড়ে না, কোনো অদৃশ্য কিছু ওটাকে ধরে ফেলে আর খেয়ে ফেলে। উনি চিন্তা করেন কি ব্যাপার, ঘটনা কি? এই মাছগুলো লাফ দেয় কিন্তু পানির মধ্যে আর পড়ে না কেন? নিশ্চয়ই এখানে কোনো মেছো এসে উৎপাত শুরু করেছে। একটা পর্যায়ে উনি দেখেন কালো একটা অবয়বের মতো ওই জিনিসটাই মূলত এই মাছ খাচ্ছে। এখন মাছ যদি এই মেছোগুলো খেয়ে ফেলে, উনি মাছ কিভাবে পাবেন? ওনার তো অসুবিধা হয়ে যাবে। উনি কি করেছেন, হাতের কাছে ছিল একটা কাঁচি, এই কাঁচি নিয়ে এটাকে ধাওয়া করছেন যে দাঁড়া রে, দাঁড়া, ধর, এটাকে ধর, সাহস থাকে তো দাঁড়া, আজকে তোকে 2 ভাগ করে ফেলবো। ওই জিনিসটাও কয় কি, দৌড় দেয়, দূরে গিয়ে মিলিয়ে যায়। তো এরপরে আবার উনি মাছ ধরা শুরু করেছেন, আবারও একটা সমস্যা হয়ে যায়, সেটা হচ্ছে ওই একই সমস্যা। এরপর আবার ধাওয়া করেছেন, ধাওয়া করে দূরে দিয়ে আসেন। তো যখনই নানা মাছ ধরতে যেতেন, বিশেষ করে রাতের বেলা, মাছ ধরতে গেলেই এই পিশাচটা এসে খুব জ্বালাতন করত, কোনোভাবেই মাছ উনি পাচ্ছিলেন না। তো উনি চিন্তা করলেন যে এইভাবে হাতড়ে হাতড়ে মাছ ধরতে গেলে এই পিশাচটার উৎপাত শুরু হয়ে যায়, ধুর আর হাতড়ে হাতড়ে মাছই ধরবো না, কারেন্ট জাল ব্যবহার করব। এতে করে কিন্তু সমস্যার সমাধান হলো না, উল্টো আরো সমস্যা বেড়ে গেল। দেখা যেত যে কারেন্ট জাল উনি পেতে আসছেন, সকালে গিয়ে ওই জালই নাই, মাছ তো নাই, মাছের সাথে সাথে জালও গায়েব হয়ে গেছে। এখন নানা চিন্তা করছেন এই পিশাচটা তো আর জাল চুরি করবে না, নিশ্চয়ই পাশের যে গ্রামটা দেলুয়া গ্রাম, তো এই দেলুয়া গ্রামের কিছু লোকজন শত্রুতা করে তার জাল চুরি করে নিয়ে যায়। উনি রেগে চিন্তা করেন যে আজকে রাত্রি এই দেলুয়া গ্রামের যত জাল পেতে রাখবে সব জালগুলো নিয়ে আসবো, এই জাল নিয়ে এসে একত্র করে আগুন লাগিয়ে পুড়িয়ে দেব। এই চিন্তা করে নানার প্রতিবেশীদের ভাতিজা নাতি, যাদের বয়স 15, 17, 18 এরকম হবে আর কি, এরকম একটা গ্রুপ করে এদেরকে নিয়ে নানা যাচ্ছেন রাতের বেলা ওই দেলুয়া গ্রামে জাল নিয়ে আসতে। তো যে খুঁজ যেই জিনিসটা ছিল ওখান থেকে তো তাকে বেশ দূরে যেতে হবে। এখন তারা তো একটা আইল দিয়ে বা হাতাল বলে যেটাকে, বা আইল বলে, এটা দিয়ে যাবেন আর কি। এখন পাশাপাশি তো এই আধাত চওড়া হাতালে বা আইলে তো 2 জন হাঁটা যায় না, লাইন ধরে হাঁটতে হয়। তো নানা আগে আসছেন আর পেছনে তার নাতি ভাতিজা এরা আসছেন, সারিবদ্ধভাবে আগাচ্ছেন। তো ওনারা যে হাতাল দিয়ে যাচ্ছিলেন, এই হাতালের 2 পাশেই 10-12 ফুট লম্বা পাট গাছ হয়ে গেছে। তো এভাবে আগাচ্ছেন,
হঠাৎ করে নানা একটা দৃশ্য দেখতে পান। উনি দেখতে পান ওনার থেকে আনুমানিক প্রায় 50 গজ দূরে একটা অবয়ব দাঁড়িয়ে আছে। তার হাইট অর্থাৎ উচ্চতাটা এই পাট গাছের থেকেও বড়, অর্থাৎ প্রায় 14-15 ফুট লম্বা হবে। বেশ মোটা তাজা, এক কথায় দানবীয় আকৃতির এক অবয়ব। চাঁদের আলোতে স্পষ্ট নানা দেখতে পাচ্ছিল, তবে চেহারাটা অতটা স্পষ্ট ছিল না। তো নানা চিন্তা করলেন যে সর্বনাশ, এই পথের উপরে এই জিনিসটা তো দাঁড়িয়ে আছে, এখন আগায় কিভাবে। আর একটা বিষয় নানা চিন্তা করলেন যে আমার পিছনে যেই ভাতিজা নাতিরা আছে এরা তো আসলে অল্প বয়স্ক, এরা যদি এখন এই জিনিসটাকে দেখে ফেলে তাহলে তো ভয় পাবে। কিন্তু ওরা দেখছিল না কেন? কারণ সবার শুরুতে তো নানা, আর দুই পাশে তো পাট গাছ লম্বা লম্বা। সামনের যেই চিকন যেই অংশটা রয়েছে এটা দূর থেকে শুধু নানাই দেখতে পাবেন। নানার পেছনে যারা আছে একজনের পর একজন একজনের পর একজন, এই জন্য তারা কিন্তু দেখতে পারছিল। নানা কিন্তু যখন এটা দেখেছে 1 পা 2 পা এগিয়েই থেমে যায়। থেমে গিয়ে উনি ওনার নাতিদেরকে এবং ভাতিজাদেরকে বলেন যে আজকে আর যাবো না রে, আজকে চলে যাই, আজকে ওদের জাল আনবো না। এখন সমস্যা হলো কি, এই যে ভাতিজা এবং নাতিদেরকে নিয়ে আসেন এদের মধ্যে কেউ কেউ নানার এই প্রস্তাব মানতে নারাজ। তারা বলছে যে চাচা বা নানা, তোমার জাল চুরি হয়েছে তুমি মাফ করে দিছো, এই দেলুয়া গ্রামের লোকজন যে আমাদের জালও চুরি করে নিয়ে গেছে আমরা তো মাফ করবো না, ওদের জাল নিয়ে আসবোই, তারপর আগুন লাগায় পুরাবো, এত বড় সাহস আমাদের জাল চুরি করে নিয়ে যায়। তখন নানা কিছু একটা বলে, অনেক কষ্ট ওদেরকে বলে ওদেরকে নিয়ে আবার উল্টো পথে রওনা শুরু করেন। এবারের পথটা হয়েছে উল্টা, সেটা হচ্ছে যে এই বাচ্চারা সামনের দিকে আর নানা পেছনের দিকে ওইভাবে আগাচ্ছেন। তবে আল্লাহর রহমতে উল্টো পথে ফেরত আসার সময় কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। এরপর থেকে দেখা যায় যে আসলে যেখানেই জাল পেতেছে কোথা থেকে কিছু একটা আসে, এসে ঝাঁপ দিয়ে পানির মধ্যে পড়ে। অদৃশ্য কোনো কিছু একটা ঝাঁপ দিল। যদি কেউ দৃশ্যমানও হয় পানির মধ্যে যদি ঝাঁপ দেয়, ঝাঁপ দেওয়ার পর কিন্তু পানি চতুর্দিকে ছিটে পড়ে, এরকম হচ্ছে। কিন্তু কি যে ঝাঁপ দিল এটা নানা দেখতে পারেন না। মনে হলো কোনো বাতাস এসে পানিতে ঝাঁপ দিয়েছে। মানুষ ঝাঁপ দিলে যেরকম হয় ঠিক ওই রকম ভাবেই বোঝা যাচ্ছিল পানিতে ওই আলোড়নটাই সৃষ্টি হচ্ছে, পানি চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, পানি ছিটকে পড়ছে। আর ঝাঁপ দেওয়ার পর নিচ থেকে যে কিছু একটা উঠে আসবে তা কিন্তু হয় না, নিচ থেকে আর কিছু আসে না। তো নানা বুঝতে পারলেন যে আসলে দেলুয়া গ্রামের লোকজন এই জাল চুরি করে না, এই পিশাচটারই কর্মকাণ্ড এগুলা। উনি তখন চিন্তা করলেন যে ভালোই হয়েছে, ওই রাত্রে যদি যাইতামই ওইদিকে, দেলুয়া গ্রামের লোকজনের জাল যদি নিয়ে আসতাম, আগুনে পুরাই দিতাম, তাহলে তো বিশাল একটা মারামারি লেগে যেত দুই গ্রামের মধ্যে। আসলে তারা তো কাজটা করেনি। তো যাই হোক, নানা চিন্তা করেন যে এইভাবে তার মাছ ধরা যায় না রে, কোনোভাবে মাছ ধরতে পারতেছি না, জাল হারায় যায়, এমনিতেও মাছ ধরতে পারি না। নানা মূলত ওই জিনের সাথে অর্থাৎ ওই মেছোটার সাথে একটা চুক্তি করেছিলেন। চুক্তিটা এমন ছিল যে নানা যদি কোনো জায়গার উত্তর দিকে মাছ ধরেন তাহলে ওই অবয়বটা দক্ষিণ দিকে যাবে, আবার নানা দক্ষিণ দিকে গেলে ওই অবয়বটা উত্তর দিকে আসবে, কিন্তু নানা যেদিকে থাকবে ওই দিকে যেন এটা না আসে। এতে করে ওই জিনটাও কিছু মাছ খেতে পারবে, নানাও মাছ ধরতে পারবে। ওই জিনটা নাকি মেনেও নেয়। এরপর থেকে নানা যখন ওই হাতালের উত্তর দিকে মাছ ধরতো জিনটা থাকতো দক্ষিণে, আবার নানা যখন দক্ষিণে মাছ ধরতো ওই জিনটা থাকতো উত্তরে। নানা বুঝতে পারতেন যে ওই জিনটা উত্তরে আছে, ওই অবয়বটা ঘুরে ঘিরে বেড়াইতো, কিন্তু নানার কাছে আসতো না। তো এর বেশ কিছু বছর পার হয়ে গিয়েছে। ততদিনে নানার সব সন্তানের বিয়ে হয়ে গিয়েছে। তো ঘটনার এই অংশটুকু এখন থেকে 20 বছরের মতো আগের, 2004-5 সাল এরকম হবে আর কি। তো নানা তো এই মাছ ধরার নেশা, নানা মাছ ধরতে গিয়েছেন। তো নানা যেই জায়গাতে মাছ ধরতেন সেই জায়গায় একটা টং তৈরি করেছেন, তো পানির উপর থেকে উঁচু করে, যাতে করে সবসময় পানিতে দাঁড়িয়ে থাকতে না হয়। তো বাঁশ দিয়ে বিশেষভাবে এই টংটা তৈরি করা হয়। তো তিনি ওই কারেন্ট জাল দিয়ে খুঁজের বিভিন্ন জায়গায় ওই মাছ ধরার চেষ্টা করতেন। ওই কারেন্ট জাল পেতে রাখতেন, 2-3 ঘন্টা পর পর সেটা চেক করতেন। তারপর মাছ যেগুলো ধরা পড়তো সেগুলো নিয়ে এসে ওই টং এর ওখানে রাখতেন। ওখানে একটা পাতিল থাকতো, ওই পাতিলের মধ্যে মাছ রাখতো আর কি।
যখন দেখা যেত অন্য লোকরা মাছ পেত না, কিন্তু নানা ঠিকই মাছ পেতেন। নানা মাছ বিক্রিও করতেন, আবার পরিবার নিয়ে খেতনও। এই বিষয়টা নানার এক চাচাতো ভাইয়ের নজরে পড়েছে। তো ওই চাচাতো ভাই চিন্তা করছে, আচ্ছা এই মনু কেমনে এত মাছ পায়, এটা দেখতে হবে। আমরা কেউ মাছ পাই না, ও এত মাছ কিভাবে পায়? তখন ওনার ওই চাচাতো ভাই, ওনার যে টংটা ছিল ওখান থেকে বেশ দূরে একটা জায়গায় ওত পেতে বসে আছেন যে নানা আসলে কিভাবে মাছ ধরে। ওই জায়গাটা বেশ পাটের ক্ষেত ছিল, তো এই জন্য তার নজরদারি করতে সুবিধা ছিল। নানা তাকে দেখতে পান নাই। তো নানা তো ওই টঙের উপর আছেন, আর ওই লোকটা দূর থেকে দেখছে না ওই লোকটা কিভাবে মাছ ধরে। তো নানার ঘুম ঘুম ভাব চলে আসছে। হঠাৎ করেই নানাকে কেউ ধাক্কা দিয়ে টং থেকে ফেলে দেয় পানির ভিতরে। আর তখনই কোনো এক অশরীরী এসে নানাকে পানির মধ্যে চুবাতে থাকে। নানারও বেশ শক্তি ছিল আল্লাহর রহমতে, তো নানাও নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিলেন। এখন নানার যে চাচাতো ভাই দূর থেকে ওত পেতেছিলেন যে নানা কিভাবে মাছ ধরে এটা দেখার জন্য। তো ওই সময় তো চাঁদের আলো ছিল, উনি দেখেন যে এই ঘটনা, কোনো কিছু একটা আক্রমণ করেছে এই মনু নানার উপরে। উনিও তো চিৎকার করতে করতে এগিয়ে যেতে থাকেন। তো ওনার চিৎকার এবং ওনার কাছে আসা দেখে ওই জিনটা তাকে ছেড়ে চলে যায়। পরে তাকে, অর্থাৎ মনু নানাকে, নানার ওই চাচাতো ভাই ধরাধরি করে বাড়িতে নিয়ে আসেন। এর 2 দিন পার হয়ে যায়। নানা তার ছোট ছেলের শ্বশুর বাড়িতে ছেলের বউকে আনতে গিয়েছেন। তো সেখান থেকে ফেরার পর নানা দুনিয়ার মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে যান। মৃত্যুকালে নানার বয়স হয়েছিল 50 বছরের মতো। তো নানার মৃত্যু নিয়ে কয়েকটা কথা আছে। সেটা হচ্ছে যে ওই যে জিনটা, ওই জিনটার সাথে যে চুক্তি হয়েছিল ওইটাই মেরেছে নাকি অন্য কোনো জিন মেরেছে, এই বিষয়ে নিশ্চিতভাবে বলাটা মুশকিল হচ্ছে। বলা হয় যে এই যে জিনটা, এই জিনটার সাথে চুক্তির মধ্যস্থতা করে দিয়েছিল আর একটা জিন। সেটা কোন জিন? সেটা হচ্ছে যে ওই যে নানা যখন নদীর একটা চরে গুড় নিয়ে আসার পথে গুড়টা পড়ে গিয়েছিল, তারপর আল্লাহর কাছে খুব কান্নাকাটি করছিলেন। ওই সময় নাকি খুব ভালো একটা জিন ওই দিক দিয়ে যাচ্ছিল। নানার কান্নাকাটি দেখে ওই জিনটার খুব মায়া হয়। তো নানা যখন বিসমিল্লাহ বলে ওই ঝাঁকাটা ধরেছেন, তখন ওই জিনটা সহযোগিতা করেছে, যার ফলে অনায়াসেই ওইটা তার মাথার উপরে চলে আসে। মূলত এই জিনটা বিভিন্ন সময় তার অস্তিত্বের জানান দিয়েছে, আর এই জিনটাই নাকি মধ্যস্থতা করে দিয়েছিল ওই মেছো পিশাচটার সাথে। মেছো পিশাচটা এই বিষয়টা মেনে নেয়, তবে চুক্তিটা আসলে কোন পদ্ধতিতে হয়েছিল এটা নানা আসলে বলে যেতে পারেন নাই, বা এটা হয়তোবা জানা যায় নাই। তো নানার মৃত্যুটা যে হলো, ওই পিশাচটা যে আক্রমণ করলো, হতে পারে যে অন্য কোনো পিশাচ নানার উপর আক্রমণ করেছিল। তবে শোনা যায় যে ওই যে নানাকে ফেলে দিয়েছিল এবং ধস্তাধস্তি হয়েছিল, ওই সময় নানার যা ক্ষতি করার করে দিয়েছিল, যার ফলশ্রুতিতেই নানা মারা যায়। তো এটাই ছিল ঘটনা।